হ্যালো হ্যালো হ্যালো। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরে আই ট্রাই টু কাম লাইভ। আমি ল্যাপটপ থেকে পারলাম না, দেন ফাইনালি আমি ফোন থেকেই লাইভে এলাম। দেখা যাক এরা কি করে। তো সবাইকে সবাইকে শুভ সন্ধ্যা। আসলে ব্যাপারটা হলো যে ফেসবুক লাইভ ব্যাপারটা আমি যেহেতু অভ্যস্ত নই, সেই জন্য একটু দেরি হলো আর কি। সেই জন্য কিছু মনে করবেন না। 8টার সময় আসার কথা ছিল। তো আমাকে বেঙ্গল ইন ট্রেকিং এর যারা আছেন এই গ্রুপ মেম্বার, তাদের সকলকে আমার অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি এই লকডাউনের দিনে আপনারা সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন, সব রকম নিয়মকানুন মেনে চলছেন, কোনো রকম মিস অ্যাডভেঞ্চার করছেন না বা করার কথা কল্পনাতে আনছেন না। আমাকে বেশ কিছু প্রশ্ন কৌশিকবাবু, বেঙ্গল ইন ট্রেকিং কৌশিকবাবু করে পাঠিয়েছিলেন, কিন্তু সেই প্রশ্নগুলো সবই ফোনে রয়েছে, হোয়াটসঅ্যাপে। ফলে এখন যেহেতু ফোন থেকেই আমি লাইভটা করছি, ফলে সেই প্রশ্নগুলো দেখতে পারবো না। আমি যতটা সম্ভব মেমোরি থেকে বলার চেষ্টা করছি। প্রথম প্রশ্নটা ছিল হিমালয়ে আপনার স্মরণীয় কোনো অভিযান সম্পর্কে কিছু বলুন। প্রত্যেকটা অভিযানই খুব স্মরণীয়। আসলে প্রত্যেকটা অভিযানের স্মৃতি নিয়েই বেঁচে থাকা এবং পরের অভিযানের প্রস্তুতির ইন্ধন যোগায় প্রত্যেকটা অভিযানের স্মৃতি, সেগুলোই একটা ফিউলের কাজ করে। তবুও যদি সবার উপরে কিছু স্মৃতি থেকে থাকে, সেটা হচ্ছে ফোনের বিভ্রাট, ফোনটা পড়ে গেল। সবার উপরে যদি কিছু স্মৃতি থেকে থাকে, সেটা হচ্ছে একবার 2010 সালে আমি আর আমার ক্লাইম্বিং পার্টনার তেন্ডুক শেরপা, যে একদম একসময় আমার ভাইয়ের মতো হয়ে গেছিল, আমরা দুজনে একসাথে বহু অ্যালপাইন স্টাইল ক্লাইম্ব করেছি, এক্সপ্লোরেটরি ক্লাইম্ব করেছি। তো সেই 2010 সালে একবার হয়েছিল কি, আমি একটা পর্তুগিজ এক্সপিডিশন, যারা চৌখাম্বা 3 বা 4 চেষ্টা করছিলাম, আমার ঠিক মনে পড়ছে না, চৌখাম্বা 2, 3, 4 এর মধ্যে একটা, যেটা আমরা শতপথ গ্লেশিয়ারের দিক থেকে অ্যাপ্রোচ করছিলাম। তো আমি যেহেতু এক্সপিডিশন সাপোর্ট দিয়েটাও আমার একটা জীবিকার অন্তর্গত একটা ব্যাপার, লজিস্টিক সাপোর্টস অ্যান্ড আদার সাপোর্টস, বিদেশি অভিযাত্রী দলকে এবং দেশি অভিযাত্রী দলকে দেবো না তো এরকম নয়, যদি কাজ পাই নিশ্চয়ই দিয়ে থাকি। তো সেই সময় ওদেরকে সেট আপ করার পরে আমি আর তেন্ডুক, আমরা দুজনে মিলে দেখি আমাদের হাতে কিছুটা খালি সময় ছিল। তো সেই খালি সময়টাকে কাজে লাগিয়ে আমি আর তেন্ডুক, আমরা দুজনে কোনো পোর্টার ছাড়া পানপাতিয়া গ্লেশিয়ারে ঢুকে পড়ি এবং পানপাতিয়া গ্লেশিয়ারের ভেতরে একসময় 2000 সালে প্রথম আমি ঢুকেছিলাম পানপাতিয়ার, মানে ফ্রম অলকনন্দা সাইড, মানে ক্ষীরগঙ্গা সাইড। সেই তখনই প্রথম আমি দেখেছিলাম নীলকণ্ঠ পিকের সাউথ ফেস এবং নীলকণ্ঠের সাথে লাগোয়া পার্বতী পর্বত, 6257 মিটারের পার্বতী পর্বত, এবং সেটা একটা খুব ম্যাসিভ ইম্প্যাক্ট হয়েছিল। আমি তখন প্রথম পাহাড়ে যাওয়া শুরু করেছি, মনে করুন আজ থেকে ঠিক 20 বছর আগে। আমি এই নিয়ে ধরুন 25 বছর হলো ইন্ডিপেন্ডেন্টলি পাহাড়ে যাচ্ছি। পাহাড়ে তো যাচ্ছি একেবারে ছোটবেলা থেকে, বাবা জ্যাঠার কাঁধে চেপে। যখন থেকে হামাগুড়ি থেকে হাঁটা শুরু করেছি, তখন থেকেই আমি হিমালয়ে যাচ্ছি, সেটা আমার সৌভাগ্য।
তো যাই হোক, তো সেই প্রথম আমরা যখন ঢুকি, চিরকালই একটা ক্লাইম্বিংয়ের মধ্যে পিওরিটি, যতটা পিওরলি ক্লাইম্বটা নিজেদের উপরে করা যায় সেটার একটা খোঁজ আমার ছিল, এবং সেই খোঁজটা এখনও আছে। এবং যতক্ষণ পর্যন্ত না সেটা ঠিকঠাক করতে পারছি, একটা মন খুঁত থেকেই যায়। দেয়ার ইজ আ সেই রোলিং স্টোনসের সেই গানটার মতো, লাইক আই কান্ট গেট নো স্যাটিসফ্যাকশন। গানটা যদি কেউ শুনে না থাকেন আরেকবার শুনবেন। এটা আর একটু ন্যাচারালি একটু আমরা এখন মধ্যবয়স্ক হয়ে গেছি, তাদের যৌবনের গান। তো যাই হোক, আমরা দুজনে ঢুকি এবং পানপাতিয়া গ্লেশিয়ারে, যেহেতু 2002 সালে এই পার্বতীর ইস্ট রিজের ওপরে দিয়ে পার্বতী পিকে আমি একটা অ্যাটেম্প করেছিলাম। সেই লেখাটা আমার বেরিয়েছিল বিভিন্ন জায়গায়, যারা পরিচয়ী ভ্রমণ ইত্যাদিতে সম্ভবত সেই সময় বেরিয়েছিল। আমরা পার্বতী পর্বতের তার ইস্ট সামিটটা পর্যন্ত পৌঁছতে পেরেছিলাম, অ্যান্ড দ্যাট ইটসেলফ ওয়াজ আ ভেরি লাইট ওয়েট ক্লাইম্ব, অ্যালপাইন স্টাইল ক্লাইম্ব। তো সেইটার পরে আই রিয়েলাইজ যে ইস্ট সামিট থেকে মেন সামিটে ট্রাভার্স করা উড বি ভেরি ট্রিকি, কারণ একটা ভেরি থিন নাইফ এজ রিচ, হেভিলি কর্নিশ রিচ কানেক্ট করেছে পার্বতী ইস্টকে পার্বতী মেন পর্বতের সাথে। তো দিস টাইম, সিন্স উই হ্যাড সাম টাইম ইন আওয়ার হ্যান্ডস, আমাদের কাছে যখন কিছু সময় ছিল আমরা দেখলাম, সো ডিসাইডেড চলো লেটস হ্যাভ এ গো অ্যাট ইট, বাট ফ্রম দ্য আদার সাইড, দ্যাট ইজ দ্য ওয়েস্ট রিচ। ওয়েস্ট রিজে যেতে গেলে ম্যাপ দেখে আমরা বুঝেছিলাম, এবং শতপথ গ্লেশিয়ারের দিক থেকে দেখে আমরা বুঝেছিলাম যে দ্য নর্দার্ন সাইড অফ দ্য পার্বতী নীলকণ্ঠ যে ম্যাসিভ, দ্যাট ইজ jutted with ice falls and serac stuff. It is very suicidal to approach from the north side, other than Nilkont itself. Nilkonter তো দিক থেকে ক্লাসিক ক্লাইম্বটাই হয়েছে। সো উই ডিসাইডেড টু ট্রাই দ্য ওয়েস্ট রিচ, কারণ সেই ওয়েস্ট রিচটা 2000 সালে এবং 2002 সালে আমাদের কাছে ইন্টারেস্টিং মনে হয়েছিল। সো সেইভাবে জাস্ট দুজন মিলে পরপর 4টে ক্যাম্প লাগিয়ে আমরা পার্বতী পর্বত প্রায় ক্লাইম্ব করে ফেলেছিলাম। এবং পার্বতী পর্বতের যেটা ওয়েস্ট রিজের ওপর একটা কল আছে, সেখানে পৌঁছে গেছিলাম। সেখানে পৌঁছানোর ঠিক আগে একটা স্নো স্টর্মে আমরা পড়ে যাই, এবং স্নো স্টর্মে পড়ে যাওয়ার ফলে আমাদের যে অল্প কিছু খাবার দাবার ছিল, কারণ যে খাবার দাবার মূলত কী ছিল, আমরা 4-5 প্যাকেট মুড়ি ক্যারি করেছিলাম, এবং মুড়ি এবং চানাচুর। তো সকালে আমরা স্যুপ চা জাতীয় কিছু খেতাম, এবং সারাদিন ক্লাইম্বিংয়ের পর একটু মুড়ি চানাচুর চা দিয়ে খেয়ে নিলে পেটটা একটু ভরে যেত, আর রাতে আবার একটু নুডলস খেয়ে নিতাম। তো দিস ওয়াজ আ ভেরি চিপ ওয়ে এবং এফেক্টিভ ওয়ে। আমরা দেখেছি তাতে আমরা কেউ দুর্বল হয়ে পড়িনি। অ্যান্ড দেন উই ফাইনালি, যেদিন অ্যাটেম্প করার সময়, সেই সময় ঠিক 4 দিন ধরে ঝড় চলেছিল, ফলে আমরা পার্বতী পর্বত অ্যাটেম্পটই করতে পারিনি। কিন্তু এত একটা জেদ চেপে গেছিল যে কিছু একটা ক্লাইম্ব না করে যখন গেছি, ঝড়ে যখন আমাদের চাপা দিয়ে মেরে ফেলেনি, তখন কিছু একটা ক্লাইম্ব না করে ফিরবো না, এরকম একটা জেদ চেপেছিল। তো ফাইনালি উই ক্লাইম্বড ইন অ্যাজ এ রোপড পার্টি, দুজন মিলে একটা রোপে পিচ বাই পিচ ক্লাইম্ব করতে করতে ইট বিকাম ভেরি ইন্টারেস্টিং ক্লাইম্ব, কোয়াইট রিস্কি ক্লাইম্ব। কারণ যে পিচগুলো ধরুন রক ছিল, দ্যাট হ্যাড ফ্রেশ স্নো প্লাস্টার্ড অন ইট, ফলে ইট ওয়াজ ভেরি রিস্কি। আমাদের সঙ্গে জাস্ট দুজনের পার্টি হয়, উই হ্যাড লিমিটেড নাম্বার অফ কয়েকটা আইসক্রিমস ছিল, ওই অত স্নোয়ের মধ্যে আইসক্রিম কোনো রোলই থাকছিল না বলতে গেলে, আর একটা দুটো আমরা স্নো স্টেকস পিকেটস ক্যারি করেছিলাম। তো যাই হোক, অ্যাকচুয়ালি একে অপরকে বিলে করতে করতে উই ফাইনালি রিচ দ্য কল অ্যান্ড রিয়েলাইজ যে মেন সামিট অনেক দূরে, অ্যান্ড দ্য ওয়েদার ওয়াজ ভেরি ভেরি ব্যাড। আবার একটা ঝড় আসার সম্ভাবনা, উড়িয়ে দেওয়া যাচ্ছিল না। তো সেখান থেকে we decided to climb another satellite peak on the same ridge, সেটা 5800 মিটারের একটা unknown unclimbed peak, সেটা একটা রকি টাওয়ার মতো আছে। তো আমি ওটা ক্লাইম্ব করেছিলাম। ফিরে আসা was a quite a struggle, এবং একটা মুহূর্ত ছিল যখন আমরা ভেবেছিলাম যে এইবারে বোধহয় খুব বাড়াবাড়ি রিস্ক হয়ে গেছে, যখন অ্যাকচুয়ালি কমপ্লিট হোয়াইট আউটে আমরা একটা দুটো করে অ্যাপসেল করছিলাম ফেসটা থেকে, একটা রক ফেস থেকে, and we realized we have ended up in a very bad drop, যেখান থেকে অ্যাকচুয়ালি আমাদের দড়ি কুলোবে না, আর আমাদের শেষ পিটনটা লাগানো হয়ে গেছিল। then we thought we have had it, we are already সারাদিন যাচ্ছি, ডিহাইড্রেটেড ছিলাম, বরফ পড়া শুরু হয়েছে, আমাদের পোশাক আশাক সব ভিজে গেছিলো, ফলে আমরা হাইপোথার্মিয়া শুরু হয়েছিল, আমাদের ঠান্ডা লাগছিল, আমরা ঠকঠক করে কাঁপছিলাম।
তো সেইখানে ফাইনালি একটা ক্র্যাক ধরে আমরা একটা রুট পাওয়া যায় যেখানে আমরা নেমে আসতে পারি গ্লেশিয়ারে, অ্যান্ড ফাইনালি উই সার্ভাইভড। অ্যান্ড নেক্সট দিন থেকে একদিনই একদম হাই ক্যাম্প থেকে আমরা মনে আছে যে 3খানা ক্যাম্পের রাস্তা পেরিয়ে এত জেদ চেপেছিল এই সাদা বরফ থেকে দূরে যাব, সোজা ঘাসের রাজত্বে পৌঁছেছিলাম এবং সেই রাতটা একটা খোলা আকাশের তলায় একটা ওভারহ্যাং পাথরের সাইডে আমরা কাটিয়েছিলাম। তো এই ক্লাইম্বটা আমার সব সময় মনে থাকে, কারণ এই প্রশ্নটা যেহেতু ছিল যে আপনার সব থেকে স্মরণীয় এক্সপিডিশন, এরকম প্রচুর এক্সপিডিশন আছে, এইভাবে একটা বলা যায় না, কিন্তু আমি একটাই বললাম। এবং ওই যে পিলারটা আমরা ক্লাইম্ব করেছিলাম ওটার নাম বলেছিলাম পার্বতীজ পিলার। পার্বতীজ পিলার নিয়ে আমার খুব সুন্দর ডিটেল ছবি আছে এবং কলকাতায় আমি সম্ভবত 2-1টা ক্লাবে পার্বতীজ পিলারের স্লাইড শো করেছি এর আগে। So that really remains one of my very dear climbs, কারণ সেখানে আমরা সত্যি সত্যি খুব কম পয়সায় এবং খুব লিটারালি পোর্টার ছাড়া কোনো কিছু ছাড়া খুব কম খাবার নিয়ে, খুব কম ইকুইপমেন্ট নিয়ে, ভেরি শিফট অ্যান্ড টিলম্যান স্পিরিটে ওই ক্লাইম্বটা আমরা করতে পেরেছিলাম। তো দ্যাট রিমেন্স ন্যাচারালি one of my very favorite climbs in Indian Himalaya. এবারে দেখুন ক্লাইম্ব তো এটা ফেভারিট থাকে, স্মরণীয় ক্লাইম্ব তো এটা যে স্মরণীয় রয়েছে, অনেক ফেস প্রশ্ন আসছে, সো জাস্ট ডোন্ট মাইন্ড, আমি প্রশ্নগুলো একটু দেখে দেখে বলতে হবে, অ্যান্ড অবভিয়াসলি সবকটা প্রশ্নের তো উত্তর দেওয়া সম্ভব হবে না। সব থেকে উপরে কিছু প্রশ্ন দেখাচ্ছে। একজন লিখেছেন, অনিন্দ্য রয় লিখেছেন, আপনার জীবনে সবচেয়ে কাছের মাউন্টেন কোনটি? শুভময় লিখেছে জেমু গ্যাপ প্লিজ। আচ্ছা, আর একজন লিখেছে স্কাই পিক তুমি করেছিলে না? না, আমি কিছু করিনি। স্কাই পিকে আমি গেছিলাম, তো আসলে আমার এই করে আসা ব্যাপারটা আমার কোনোদিনই ঠিক পছন্দ হয়নি। আই এম শিওর ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে। হ্যাঁ, 2001 সালে স্কাই পিক আমরা ক্লাইম্ব করেছিলাম, উনি বলতে চাইছেন ক্লাইম্বটা অমিট হয়ে গেছে। হ্যাঁ, ঠিক। তো ফিল ইন দি ব্ল্যাঙ্ক করে দিলাম। স্কাই পিক তুমি করেছিলে না? হ্যাঁ, স্কাই পিক তুমি ক্লাইম্ব করেছিলে না, ওটা উইদিন ব্র্যাকেট আছে। আই হোপ ইউ টেক দ্য হিউমার ইন গুড স্পিরিট। তো 2001 সালে তখন আমাদের একটা ক্লাব ছিল, অরিয়ন মাউন্টেনিয়ার্স বলে, একটা শখে আমরা বালি বেলুড়ে তৈরি করেছিলাম। তো সেই সময় আমার খুব ইচ্ছে হয়েছিল যে, কারণ আমি 1978 সালে যেটা ওশেন টু স্কাই এক্সপিডিশন হয়েছিল, এডমান্ড হিলারি লিড করেছিলেন। এই গঙ্গাসাগর থেকে ওনারা জেট বোট চালিয়ে চেষ্টা করেছিলেন দ্য সোর্স অফ দ্য গ্যাঞ্জেস যতদূর যাওয়া যায় যেতে। তো যতটা জেট বোট গেছিল, শ্রীনগরের কাছ অব্দি জেট বোটটা যেতে পেরেছিল, তারপরে র্যাপিডসে জেট বোটগুলো উল্টে যায়, অ্যান্ড দেন দে ফাইনালি রিচড বদ্রীনাথের ওখানে দে ওয়ান্টেড টু ক্লাইম্ব নড় পর্বত, কারণ নারায়ণ পর্বত ইজ এ হোলি মাউন্টেন, ওটা ওনার ক্লাইম্ব করতে দেওয়া হয়নি। বেসিক্যালি ওনার সোর্স অফ দ্য গ্যাঞ্জেসের আশেপাশে কোনো একটা পিক সিম্বলিক্যালি ক্লাইম্ব করতে চাইছিলেন। তো সেই এক্সপিডিশনে স্যার হিলারির শরীর খারাপ হয়, পালমোনারি এডিমা হয়, সেই জন্য ওনাকে হেলিকপ্টার ইভ্যাকুয়েশন করতে হয়েছিল। তো টিমে থেকে গেছিলেন হিলারির ছেলে পিটার হিলারি এবং গ্রেম ডিঙ্গেল, আর দুজন হবে। সো দে ওয়েন্ট টু কুবের গ্লেশিয়ার, অ্যান্ড দ্য কুবের গ্লেশিয়ার যদি ম্যাপ দেখেন আপনারা, দিস ইজ ডাইরেক্টলি অলমোস্ট ইস্ট অফ বদ্রীনাথ, যেখানে নড় পর্বতের দক্ষিণ দিকে একটা ছোট গ্লেশিয়ার প্লেটও আছে যেটার নাম কুবের গ্লেশিয়ার। সেই কুবের গ্লেশিয়ারে একটা প্রান্তে পিক হচ্ছে ওই 19,000 ফুটের প্লাস একটা পিক, সেটা তখন আননেমড ছিল, সেটা পিটার হিলারি গ্রেম ডিঙ্গেলরা ক্লাইম্ব করেন এবং নাম রাখেন স্কাই। কারণ হচ্ছে যেহেতু ওনাদের এক্সপিডিশনটার নাম ছিল ওশেন টু স্কাই, সেই জন্য ওনারা নাম রেখেছিলেন পিকটার নাম স্কাই, এবং ওনারা যে গঙ্গার জল গঙ্গাসাগর থেকে বই নিয়ে গেছিলেন সেটা সেই পিকের মাথায় ঢেলে দিয়েছিলেন। তো 2001 সালে ইন বিটুইন দিস, 1978 থেকে 2001 সালের মধ্যে কেউ যাননি। তো আমরা 2001 সালে একটা ছোট্ট টিম অফ লাইক 4 জন, আমি, আমার বন্ধু আব্বাস, আর এক বন্ধু দিগন্ত, আর এক বন্ধু সুব্রত, এবং আমাদের এক বয়োজ্যেষ্ঠ আকাশ মামা, আমরা কয়েকজন মিলে, এবং আমাদের দলে একমাত্র আমার তখন অলমোস্ট মেন্টর এবং গুরু হয়ে দাঁড়িয়েছেন
বলবীর বুরফাল, একজন লেজেন্ডারি ক্লাইম্বার, গাড়োয়ালের ক্লাইম্বার, যোশীমঠের কাছে বড়গাঁওতে তার বাড়ি। তো বলবীর দার সাথে আমার সেই প্রথম ক্লাইম্ব। তো বলবীর দা, আমি এবং আব্বাস, আমরা তিনজন মিলে স্কাই পিক ক্লাইম্ব করেছিলাম 2001 সালে। ওটা ছিল ফার্স্ট ইন্ডিয়ান অ্যাসেন্ট ইত্যাদি হোয়াট এভার। তো সেই স্কাই পিকের উত্তর আশা করে দিলাম। তারপর থেকে কেউ যায়নি। আবার অদ্ভুত ব্যাপার, দেখুন 2001 আজকে 20, আমার মনে হয় এই যে লোকজন না খুব বিখ্যাত নাম করা পিকের পেছনে যেতে এবং তারা লক্ষ লক্ষ টাকা খরচা করতে এবং 5-10 জন শেরপা হায়ার করে এনে ফিক্স রোপ করে ক্লাইম্ব করতে যতটা উৎসাহী, আমি শুধু যেহেতু বেঙ্গল ইন ট্রেকিং আমি বাংলাকে উদ্দেশ্য করেই বলছি, সেটা যদি আরো একটু কৌতূহলী মানুষজন হতো এবং আমার পরের জেনারেশনের ছেলেমেয়েরা যদি একটু নিজেদেরকে আরো কষ্ট করে আরো তৈরি করে এই ধরনের অ্যাটেম্প করতেন ছোট ছোট পিক, এবং সেগুলো সম্বন্ধে পড়তে পারলে আমার খুব ভালো লাগতো। তো স্কাই পিক সম্বন্ধে যদি কেউ জানতে চান, আমার কাছে ইনফরমেশন আছে, আমি দেবো। আচ্ছা, এত তাড়াতাড়ি প্রশ্ন আসছে, আমি প্রশ্নগুলোকে ট্র্যাক করবো কি করে? গুডনেস, দাঁড়াও, কমেন্ট, দিস ইজ এ প্রবলেম, কারণ আমি প্রশ্নগুলো তো চলে যাচ্ছে। এনিওয়ে, আর একটা প্রশ্ন আমি অরিজিনালি বেঙ্গলি ট্রেক থেকে কৌশিক ব্যানার্জি পাঠিয়েছিলেন, সেটা হচ্ছে, আচ্ছা জেমু গ্যাপ নিয়ে বারবার প্রশ্ন আসছে, আমি বলে দিচ্ছি। জেমু গ্যাপটা নিয়ে প্রথমে বলে রাখি, রিসেন্টলি ইন্ডিয়ান মাউন্টেনিং ফাউন্ডেশন একটা ওয়েবিনার সিরিজ শুরু করেছে, যার প্রথম টকটাই ছিল আমার, সেটা হচ্ছে জেমু গ্যাপের উপরে। ওটা যদি আপনারা ইউটিউবে গিয়ে জেমু গ্যাপ বলে সার্চ দেন, ওটা দ্যাট উইল শো আপ। জেমু গ্যাপ IMF ওয়েবিনার সিরিজে যান, সেখানে 20-22 মিনিটের মধ্যে যতটুকু সম্ভব আমি বলেছি, মানে হাউ দ্য এক্সপ্লোরেশন অফ জেমু গ্যাপ স্টার্টেড, কিভাবে কাঞ্চনজঙ্ঘার ওই গ্রেট ইস্ট রিজের দিকে মানুষের কৌতূহল গেল এবং কিভাবে ধীরে ধীরে এক্সপ্লোরেশন শুরু হলো, কিভাবে এক এক করে একজন অভিযাত্রী একটু একটু করে এগোলেন এবং ফাইনালি একজন উঠল। তো দেখুন, কোনো এক্সপ্লোরেশনই তো, এটা তো ঠিক ইউরেকা টাইপের কিছু হয় না, মানে ইউরেকা কাইন্ড অফ ইউরেকা, বাট এভরি, যেমন ধরুন একজন বিজ্ঞানীর আবিষ্কার কিন্তু অনেকটাই দাঁড়িয়ে থাকে তার পূর্বসূরির কাজ করে যাওয়া কাজের উপরে, তার করে যাওয়া রিসার্চের উপরে। ঠিক সেরকম আমি বিশ্বাস করি যে আমাদের আগে যে সমস্ত অভিযাত্রীরা তাদের যে কাজ করে গেছেন, তার উপরে সেই তথ্যগুলো অবলম্বন করে, সেইটাকে প্ল্যাটফর্ম করে আমি কিছু কাজ করলাম, আমার আগে কিছু কাজ হয়েছে, আমার পরেও কিছু কাজ হবে। সো আমি তো আমি বলতে আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি যে যে কোনো পাত্র যখন একটা এক্সপ্লোর করছে, যে কোনো মানুষ যখন এক্সপ্লোর করছে, তাকে কিন্তু এটা ভাবতে হবে দ্যাট হি ইজ পার্ট অফ আ ভেরি লার্জ স্কেল, একটা টাইম লাইন, তার মধ্যে সে একটা ইনসিগনিফিকেন্ট বিন্দু। সুতরাং সেখানে তার ওই ইনফ্লেটেড ইগোর কোনো জায়গা নেই, বরং তার উচিত যে কতটা যত্ন সহকারে সে তার কাজটা করে যেতে পারে, যাতে তার পরের প্রজন্ম সেটা থেকে কিছু জানতে পারে এবং সে কাজটাকে আরেকটু আগে নিয়ে যেতে পারে। তো জেমু গ্যাপ সম্বন্ধে কিছু বলুন, যেটা বলা হয়েছে। আমি ফার্স্টে বললাম প্লিজ ওয়াচ দ্যাট ইউটিউব ভিডিও, কারণ অনেক খেটে খুঁটে বানিয়েছি, তো ওটা না দেখলে তো বোঝা যাবে না। তো জেমু গ্যাপ সম্বন্ধে একটু বলছি। হোয়াট ইজ দ্যাট, জায়গাটা কি, মানে গ্যাপটা কি। আপনি যদি লন্ডনে যান, দেখবেন ওখানকার টিউবে, মানে আন্ডারগ্রাউন্ড রেলে সবসময় স্টেশন এলেই থামার সময় বলে প্লিজ মাইন্ড দ্য গ্যাপ। আসলে ট্রেন এবং প্ল্যাটফর্মের মধ্যে যে ফাঁক আছে সেটাকে দেখে বলা হয় মাইন্ড দ্য গ্যাপ। এটা একটা দাঁড়িয়ে গেছে, ক্যাচ লাইন, একটা মজার ফ্রেজ। তো এই মাইন্ডিং দ্য গ্যাপ কাঞ্চনজঙ্ঘার গ্রেট ইস্ট রিজেও ছিল এক সময়। তো সেটা ছিল, ধরুন যবে থেকে ব্রিটিশরা ভারতবর্ষকে পেল অ্যাজ অ্যান ইম্পেরিয়াল কলোনি, এবং তারপরে সিকিমকে ওরা একটা প্রোটেক্টরেট হিসেবে গ্রহণ করলো, এবং তারপরে এক সময় সিকিমের রাজা ব্রিটিশের কাছে সাহায্য চাইলো। তখন একজন পলিটিক্যাল অফিসার নিয়োগ করা হলো সিকিমে, যার নাম জন ক্লড হোয়াইট। এবং এই জন ক্লড হোয়াইট 1890 সালে যখন উনি অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে নেন, উনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন বাই প্রফেশন এবং ফটোগ্রাফার বাই ইন্টারেস্ট। তো ক্লড হোয়াইট গিয়ে ঠিক করলেন যে আমি শুধুমাত্র অফিসে বসে কাজ করব না, আমি পায়ে হেঁটে আমি সমস্ত রাজত্বটা দেখব।
তো ওয়ান অফ দোজ, ওনার প্রথম এক্সপিডিশনই ছিল, উনি ওই ইয়াকসাম, তারও নিচ থেকে তো অবভিয়াসলি তখন হাঁটতে হতো, সেখান থেকে উনি দলবল নিয়ে গিয়ে উনি গোচালা পেরিয়ে ওই প্রথম উনি উল্টো দিকে তালুং গ্লেশিয়ারে নামেন এবং তালুং গ্লেশিয়ার থেকে ফলো করে উনি তালুং চু ধরে আগাগোড়া মঙ্গনের কাছে এসে পেরিয়ে আসেন। সে এক ভয়ঙ্কর অবর্ণনীয় অ্যাডভেঞ্চার হয় ওনার, কারণ ওনারা জঙ্গলে হারিয়ে যান এবং ওনাদের সঙ্গে যে খাবার দাবার ছিল সেটা ফুরিয়ে যায়, এবং সেই রাস্তা যেহেতু কোনো রাস্তা নেই, তার ফলে ওদের খুবই কষ্টের মধ্যে পড়তে হয়। তো এক্স্যাক্টলি এই যে তালুং চুয়ের যে গর্জ বা গিরিখাত বা নদী খাত যাই বলুন, এই নদী খাতটা যে কতটা ভয়ঙ্কর সেটার কথা বিল টিলম্যান লিখে গেছেন ওয়েন মেন অ্যান্ড মাউন্টেন্স মিট তার বইতে। যা কারণ উনি যখন 1936 সালে প্রথম জেমু গ্যাপ অ্যাটেম্প করেন এবং উনি ফেল করেন দক্ষিণ দিক থেকে টংশিয়ং গ্লেশিয়ারের দিক থেকে, তখন ওনাদের মধ্যে একজন শেরপার স্নো ব্লাইন্ডনেস হয়েছিল, মানে সবাই খুব ক্লান্ত, অসুস্থ, বিপর্যস্ত ছিল। তো সেই জন্য বলেছিল আবার সেই চড়াই ভেঙে গোচালা টপকাবো, তার চেয়ে চলো ওই নদী ধরে নেমে যাই, কি আর কষ্ট হবে। সো দ্যাট ওয়াজ দ্য গ্রেটেস্ট আন্ডারস্টেটমেন্ট, ওনারা আন্ডার এস্টিমেট করেছিলেন। এবং টিলম্যান তখন এই ভ্যালিটার নাম দিয়েছিলেন দ্য ট্র্যাকলেস ভেল অফ টিয়ার্স, পথবিহীন কান্নার ভ্যালি। তো এটা যে কত সত্যি, এবং এটা আসছে এমন একটা মানুষের কাছ থেকে, নান আদার দ্যান বিল টিলম্যান, যাকে কিনা ক্রিটিসাইজড হতে হয়েছে যে ওনার মধ্যে ইমোশন খুব কম। যিনি প্রথম, যেমন নন্দাদেবী স্যাংচুরি রাস্তা আবিষ্কার করছেন তা নয়, যিনি নন্দাদেবীর মাথায় যখন প্রথম উঠলেন 1936 সালে, তখন হি ওয়াজ ইমোশনলেস। এবং নন্দাদেবী সম্বন্ধে যেখানে এত বেশি রোম্যান্টিসিজম ছড়িয়ে আছে সব জায়গায়, যে দেবী, ব্লেস গিভিং গডেস, অমুক তমুক, সেখানে টিলম্যান ওয়াজ এ ভেরি ম্যাটার অফ ফ্যাক্ট লাইক পার্সন। তো সেই টিলম্যানের মতো মানুষের মুখ থেকে যখন এলো যে ট্র্যাকলেস ভেল অফ টিয়ার্স, তখন সেটাকে গুরুত্ব দিয়ে ভাবার আছে। তো যাই হোক, টিলম্যানের এই ট্র্যাকলেস ভেল অফ টিয়ার্স দিয়ে 2011 সাল থেকে আমি পরপর 3টে এক্সপিডিশন করেছিলাম জেমু গ্যাপে যাওয়ার রাস্তাটা ঠিকঠাক বার করার জন্য। কারণ আমার মনে হয়েছিল যে 2008 বা তারপরে একটা ব্রিটিশ টিম 2008, তারপরে শুভময়রা কোন সালে গেছিল আমার ঠিক মনে নেই, মোস্ট প্রবলি 2010 হবে। তো they were going from Gochala, going into Talung Glacier and then trying to get into Tongxiong Glacier. তো সেইটাতেই দেখেছিলাম যেমন কলিন নোলসের রেড রক মাউন্টেন ক্লাব, যেটা ইংল্যান্ডের, যারা 2008 এসেছিল, এবং শুভময়দের টিম, দুজনেই টংশিয়ং গ্লেশিয়ারে পৌঁছতেই ব্যর্থ হয়েছিল। সো দিস ওয়াজ গিভিং মি আ মেসেজ যে এই রাস্তাটা হয়তো ঠিক নয়। কারণ এই রাস্তাটাও কিন্তু অ্যাকচুয়ালি টিলম্যানের দেখানো রাস্তা, কারণ এই রাস্তা দিয়ে, এবং এই যে কলটা আছে, দ্য কল অন দ্য ওয়াটারশেড বিটুইন টংশিয়ং গ্লেশিয়ার অ্যান্ড তালুং গ্লেশিয়ার ইজ কল্ড স্নো কল বাই টিলম্যান। এবং টিলম্যানেরও আগে কিন্তু এই রাস্তা দিয়ে 1920 সালে হেরল্ড রেবার্ন এসেছিলেন। রেবার্নের পরে টোমবাজিও এসেছিলেন, গ্রিক পর্যটক। তো এরকম দেয়ার হ্যাভ বিন পিপল। তো এই ডিটেলড হিস্ট্রিটা আমি কিন্তু ইউটিউবের ওটাতে লেকচারটায় রেখেছি। এছাড়া জেমু গ্যাপ সম্বন্ধে আমার রিপোর্ট টিপোর্টও বহু জায়গায় আছে। এরপরে এলো, আমি দেখতে পাচ্ছি দুটো প্রশ্ন উপরে, একটা হচ্ছে আজাদিন ফৌজ এবং এলব্রুসে। হ্যাঁ, শুভময় বলছি 2010-এ গেছিলাম, ইয়েস রাইট। আচ্ছা, এলব্রুসে স্পিড ক্লাইম্বিং নিয়ে বলবো, তারপরে আজাদিন নিয়ে বলবো, ঠিক আছে? আমি আপাতত কমেন্টের দিকে তাকাচ্ছি না। এলব্রুসে স্পিড ক্লাইম্বিং, এটা ঘটনাটা 2008-এ। আমি তখন বেশিরভাগটা সময় বছরে দার্জিলিংয়ে থাকি এবং পরপর প্রচুর ক্লাইম্ব করি সারা বছর। এখন সেই তুলনায় কিছুই করি না, বছরে ক্লাইম্ব ট্রেকিং, মানে বছরে 6 মাসের বেশি আমার হিমালয়ে কাটে। তো সেই সময় তখনও অবধি একটা আমার মাথার মধ্যে একটু হলেও ফেন্ট একটা ভূত ছিল, যে ভূতটা আমার মধ্যে 2002 সালে ঢুকেছিল, যে 7 সামিটস করতে হয়, এটা একটা করার জিনিস ইত্যাদি। সেই ভূতটা ছেড়ে গেছে বাই দ্য ওয়ে। তো যে তাহলে 5টা মহাদেশের, 7টা মহাদেশের 7টাতে যে খবর নিয়ে দেখি, তো এভারেস্টে যাওয়া আর আন্টার্কটিকার ভিনসেন্ট ম্যাসিভে যাওয়া তো বিরাট খবর। মানে আমাকে আমার কিডনি বিক্রি করে দিলে, আমার বাড়িটারি বিক্রি করলে অত টাকা নেই আমাদের। সো দেন আই ওয়াজ টকিং টু ওয়ান অফ, একজন ক্লাইম্বার বন্ধু, আইসল্যান্ডের আমার বন্ধু, হইপুরের সাথে কথা হচ্ছিল একদিন। তো বলে, রাজা, দের ইজ সামথিং কল্ড আ ফিনান্সিয়ালি ফিজিবল 5,
তার মানে হচ্ছে ফিনান্সিয়ালি ফিজিবল 5টা মহাদেশের 5টা শৃঙ্গ, কিলিমাঞ্জারো আছে, তারপরে এলব্রুস আছে, এরকম আর কি, যেগুলো করে ফেলা যায়, অত বেশি মানুষকে দেউলিয়া হয়ে যেতে হয় না। কারণ আফটার অল টাকা দিয়ে তোর অ্যাডভেঞ্চার কেনা যায় না, অ্যাডভেঞ্চার ইজ সামথিং কমপ্লিটলি ডিফারেন্ট। তো যাই হোক, সেই সময় আমি এলব্রুসটা যখন ভাবি, তার আগে 2005 আমি কিলিমাঞ্জারো গেছিলাম, এলব্রুস যখন ভাবি সেই সময় দেখি যে পাহাড়টা নিয়ে পড়ে দেখি পাহাড়টা খুব বোরিং, বেসিক্যালি দুখানা বরফের ঢিপি, তো ওটা দিয়ে ক্লাইম্বিং এর কোনো চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ নেই, ওটা দিয়ে লোকে হেঁটে হেঁটে হাতে স্কি পোল নিয়ে ওঠে ফোটে, দিস ইজ নট এ ক্লাইম্বিং। জাস্ট লাইক কিলিমাঞ্জারোটাও কোনো ক্লাইম্বিং না বেসিক্যালি, লোকে ওটা ট্রেক, এটা হাই অল্টিটিউড ট্রেক বলা যেতে পারে। বাট ইটস বিউটিফুল। আমি যখন এই কথাটা বলছি ক্লাইম্বিং নয় ট্রেকিং, আমি কিন্তু কোনোভাবেই জিনিসটাকে ছোট করছি না, দ্যাটস আ ডিফারেন্ট থিং, সেটা আমার আশা করি ভুল বুঝছেন না কেউ। তো যাই হোক, তখন খবর পাই যে ওখানে একটা রেস হয়, দেয়ার ইজ সামথিং অর্গানাইজড রেস, যেটা এতটাই পুরনো রেস, মাঝখানে দীর্ঘ কয়েক দশক বন্ধ হয়ে গেছিল, যেটাতে এখন অব্দি স্পিড রেকর্ড হোল্ড করেন আনাতোলি বুকরিভ। তো যারা এভারেস্ট নিয়ে একটু পড়াশোনা করেছেন তাদেরকে নিশ্চয়ই আমাকে আনাতোলি বুকরিভ সম্বন্ধে বলতে হবে না। তো ফলে আই গট অ্যাট্রাক্টেড টু দিস, এবং আমি লিখি এবং ওরা আমাকে নিয়ম কানুন পাঠায়, অ্যান্ড অ্যাট এ টাইম আই জয়েন্ট দ্য রেস। তো রেসটা এরকম, রেসে বেসিক্যালি যেরকম রেস হয় আপনাদের স্কুলে যেরকম হয়, একটা হিট হয়, মানে একটা কোয়ালিফাইং রেস ফেস হয়, সেটা ওদের যেখানে ব্যারেলস আছে, সেই ব্যারেলটার হাইট 3800 সামথিং যতদূর মনে করছে। তো সেখান থেকে আপনাকে দৌড়ে উঠতে হবে, একটা পাস্তুক অফ রক্স বলে একটা পয়েন্টস আছে, কিছু পাথর বেরিয়ে আছে বরফের গায়ে, সেখানে জাজেরা বসে থাকে এবং সেখানে টাইমিং দেখা হয়, একটা সার্টেন টাইমের মধ্যে যদি দৌড়টা শেষ করা যায় তখন ইউ কোয়ালিফাই ফর দ্য ফাইনাল রাউন্ড, তা নাহলে তুমি হিটে ডিসমিসড হয়ে যাও। তো সেই হিটে আমি খুব ভালো টাইম করেছিলাম, আমার মনে হচ্ছে 2 ঘন্টা সামথিং, মানে 1 ঘন্টা 48 মিনিট ছিল আমার হিটের টাইমিং। সো অর্গানাইজাররা খুব এক্সাইটেড হয়েছিলেন আমাকে ক্লাসিক মানে এক্সট্রিম রেসটা যেটা বুকরিভ দৌড়েছিলেন সেটা করতে বলেছিলেন। আমি বলেছিলাম পাগল হয়েছেন, কারণ পাহাড়ে যাই রুজি রুটির জন্য, কিন্তু যেভাবে ইউরোপিয়ান পর্বতারোহীরা মাউন্টেন অ্যাথলিট তৈরি হয়, কারণ তখনই দেখেছিলাম আমার সঙ্গে যারা আছেন অন্যান্য কম্পিটিটররা, তাদের সঙ্গে কোচ টোচ ছিল আর কি, মানে দে টেক ইট সো সিরিয়াসলি। তো ফাইনালে যাই, এবং ফাইনালটা 2 দিন পরে হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ ওদের কাছে একটা ওয়েদার ফোরকাস্ট আসে, সেটাতে বলে যে উইন্ড স্পিড খুব বেড়ে যাবে, -30-40 হয়ে যাবে, সেই সময় রেস চালানো যাবে না, ওপরে জাজেরা বসে থাকে, মানে লিটারালি পিকের মাথায় কিন্তু জাজ বসে থাকে এবং স্যাডেলে জাজ বসে থাকে বিভিন্ন স্টেপে, দে আর কাট অফ পয়েন্টস। কেউ যদি খুব স্লোতে যায় তাদেরকে বলে ভাই অনেক হয়েছে, তোমরা বাড়ি যাও, ওই ঘুম পেয়েছে বাড়ি যা টাইপের। তো সেইখানে সেটা আমাদের যেদিন হিট হয় তার পর দিনই ফাইনাল ডেকে দেয়। এদিকে আমি তো সেটা জানতাম না, আমার এক বন্ধু, জার্মান বন্ধু, ওখানেই গিয়ে হয়েছিল। তো আমরা হিটে খুব ভালো পারফর্ম করেছি, জানি পরদিন ভ্যালিতে নেমে যাব, 2 দিন রিল্যাক্স করবো, গরম জলে চান টান করবো, দেন ফাইনালটা দৌড়বো। তো সেদিন সন্ধ্যে, তো বিকেলবেলা আমরা হাঁটতে হাঁটতে নিচের একটা পাব আছে, সেখানে গিয়ে বিয়ার ফিয়ার খেয়ে এলাম, খেয়ে এসে ডিনারে বসেছি। ডিনারে বললো কালকে সকালে ফাইনাল হবে, দেখ মানে বাজ ভেঙে পড়লো। এনিওয়ে ফাইনাল হবে তো হবে। তো ফাইনাল দৌড়ে যেটা হলো, আমার টাইমিং তত ভালো হলো না, কিন্তু আমি ফিনিশ করলাম ঠিক। আমার মনে আছে যে সে বছরে 30-32 জন বোধহয় নাম দিয়েছিল, সেখান থেকে 20-22 জন বোধহয় ফাইনালে গেছিল, তার থেকে 12 জন শেষ করেছিল। এবার এই 12 জনের মধ্যে 11 নম্বরে আমি এবং আমার বন্ধু, জার্মান বন্ধু মার্টিন মুয়েকে ফটো ফিনিশ করেছিলাম, আমরা একসাথেই ঢুকেছিলাম। কারণ শেষটা আমাদের একটা স্ট্র্যাটেজি ছিল, কারণ এত সফট স্নো হয়ে গেছিল যে 10 পা আমি স্টেপ কাট করতাম, তারপরের 10 পা ও কাট করতো, ফলে উই ওয়ার্কড অ্যাজ এ টিম। তো অ্যাকচুয়ালি আমাদের ছবিও আছে, মানে অফিসিয়াল ছবি, দুজনে পাশাপাশি উঠছি। কিন্তু আমি কমিটিকে বলেছিলাম যে আমাকে 12 করে দিন, ওকে 11 করুন, কারণ আমি জানতাম সেই মুহূর্তে আমার থেকে মার্টিন স্ট্রঙ্গার ছিল। আমি হয়তো বাইরে হয়তো দেখা যায়নি, কিন্তু মার্টিন ওয়াজ স্ট্রঙ্গার দেন মি, ওয়াজ ইয়াঙ্গার দেন মি, আমার থেকে বয়সও কম ছিল। তো এনিওয়ে, যেটা প্রাপ্য হয়েছে যে এরকম একটা অদ্ভুত অভিজ্ঞতা, যে হাই অল্টিটিউড স্পিড ক্লাইম্বিং বা হাই অল্টিটিউড রেস কীরকম হয় সেটা একটা ধারণা তৈরি হয়েছিল। কিন্তু ইটস এ ভেরি হাই রিস্ক রেস, কারণ আমার পরে মনে হয়েছিল ধরুন কারো যদি উঠতে উঠতে পালমোনারি ইডিমা বা সেরিব্রাল ইডিমা হয়, তাহলে কোনো রেস্কিউয়ের ব্যবস্থা ওখানে নেই। দ্যাটস ভেরি ডান ইন এ ভেরি রাশিয়ান, ভেরি সোভিয়েত ইউনিয়ন স্টাইল, হার্ড কোর, মানে আইদার ইউ ক্যান ডু ইট অর ইউ হ্যাভ হ্যাড ইট।
তো এটা টিপিক্যাল রাশিয়ান একটা ব্যাপার। তো এরপরে একটা টিম গেছিলেন কয়েক বছর আগে, আমি যোগাযোগ করে দিয়েছিলাম নিকোলাইস রুস্তভের সাথে। সম্ভবত তারা কোয়ালিফাই করতে পারেননি, কারণ তারপরে আর কোনো খবর আমি পাইনি। আর একটা টিম কলকাতা থেকে গেছিলেন এলবুসে রেস করতে, কারণ আমারই বন্ধু যারা অর্গানাইজ করে তার সাথে যোগাযোগ করেছিলাম। তাদের রেসে কি হলো সেটা জানতে পারলে খুব ভালো হতো। তারপরের প্রশ্ন, গ্রিনল্যান্ড এবং আইসল্যান্ডে আপনার অভিজ্ঞতা কিরকম হয়েছিল? বাপরে, গ্রিনল্যান্ড এবং আইসল্যান্ডটা তো আমার 2004 সালে আমি গ্রিনল্যান্ড এবং আইসল্যান্ডে যাই, এবং আইসল্যান্ডে আমি প্রথম আইস ক্যাপ কি বলে সেটা দেখি। আসলে আমাদের এখানে যেগুলো হিমবাহ মেরু অঞ্চলে, সেগুলো ঠিক আমরা যেরকম হিমালয়ে যেরকম গ্লেশিয়ার দেখি সেরকম যেহেতু টলার ফিচারটা নয়, দ্য ক্রাস্ট তো ফ্ল্যাটিশ, সেগুলো ব্যাপারটা ছড়ানো থাকে, ঠিক যেন পিৎজার উপরে একটা টপিং ছড়ানো আছে। তো সেগুলোকে আইস ক্যাপ বলা হয়। তো ওই প্রথম একটা বড় আইস ক্যাপ আমি দেখেছিলাম। সেই আইস ক্যাপ ক্রস করেছিলাম। ওখানে ইউরোপের সব থেকে অ্যাক্টিভ ভলক্যানো নাম হচ্ছে হেকলা। সেই হেকলা ক্লাইম্ব করেছিলাম আমি এবং আমার বন্ধু হৈকুরের সাথে, এবং দ্যাট ওয়াজ ইউনিক। মানে ওটা আমার জীবনে প্রথম দেশের বাইরে পা দেওয়া, এবং আই ওয়াজ ইন গ্রিনল্যান্ড অ্যান্ড আইসল্যান্ড। কতটা এক্সোটিক হতে পারে, কতটা অ্যাডভেঞ্চারাস হতে পারে, থ্রিল্ড হতে পারে একজন ছেলে বা মেয়ে, সেটা ভাবুন। তো আমার মনে আছে আমি যখন হেকলা মানে আগ্নেয়গিরিটার মাথায় পৌঁছেছিলাম, আমার বন্ধু হৈকুর বলেছিল একটা মজা দেখবে, বরফটা সরালাম, কালো মতো লেয়ার বেরোলো, ওটা যে জাস্ট ফ্রোজেন লাভাটাও একটু লেয়ার ঢাকলে, এবার গ্লাভস খুলে ফেলো। গ্লাভস খুললাম, দেখলাম গরম, মানে হাতটাকে আমরা সেঁকে নিতে পেরেছিলাম আগ্নেয়গিরির মাথায়। দ্যাট ওয়াজ ভেরি ইউনিক এক্সপিরিয়েন্স। তারপরে গেছিলাম গ্রিনল্যান্ডে। এবার সেই গ্রিনল্যান্ড প্রত্যেকটাই কিন্তু আমি এই যে এত দূরে দূরে যাওয়া, এগুলো সবকটা গাড়ি ভাড়া থাকার এগুলো অনেক খরচা, কিন্তু অদ্ভুত ব্যাপার আমার কিন্তু খরচা হয়নি। ধরুন ইনিশিয়াল একটু স্পন্সরশিপ আমি পেয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল স্পোর্ট কাউন্সিল থেকে। সুভাষ চক্রবর্তী তখন ক্রীড়ামন্ত্রী ছিলেন, ওনার কাছে আমি একটা অ্যাপিল নিয়ে গেছিলাম। উনি আমার জিজ্ঞেস করেছিলেন, বাবা বামুনের ছেলে এসব করছো, মরে টরে যাবে না তো? তো আমি বললাম না, মরবো না। তো তুমি কি করবে বললে? বললাম আগ্নেয়গিরি উঠবো আর একটা হিমবাহ পার হবো। তো বললো ঠিক আছে, কিন্তু 50,000 টাকার বেশি দিতে পারবো। তো সেই 50,000 টাকায় তো প্রোগ্রামটা হয় না। আমার এক দাদা একটা প্লেনের টিকিট দিয়েছিলেন, সেটা শুনে আমার আইসল্যান্ডের বন্ধু বাকি 2টো টিকিট সে জোগাড় করেছিল, তো আইসল্যান্ড এয়ারলাইন্সের সাথে কথা বলে স্পন্সর করেছিল। আর একটা ছোট তাঁবু দিয়েছিল, কারণ বেশি ওজন আমি এখান থেকে নিয়ে যেতে পারবো না। অ্যান্ড ফাইনালি আই রিচ গ্রিনল্যান্ড, দ্য ইস্ট কোস্ট অফ গ্রিনল্যান্ড। এবং সেখানে গিয়ে গ্রামের বাইরে আমি তাঁবু খাটিয়ে থাকতাম, এবং আমাকে এখানে একটা হোটেল ছিল, হোটেল ন্যানসেন বলে। তো সেই হোটেল ন্যানসেনে আমি একদিন গেছিলাম ইমেল করতে, এখানে ইন্টারনেট ক্যাফে ছিল। তো সেখানে যেতে সেখানকার যে ভদ্রমহিলা ম্যানেজার, উনি বলেছিলেন রোজ যদি দেখা দিয়ে যাও তোমাকে একটা করে কফি ফ্রিতে খাওয়াবো, তার কারণ তাহলে বুঝবো তোমাকে পোলার বিয়ারে মেরে ফেলেন। এই প্রথমে ভেবেছিলাম ব্যাপারটা মস্করা করছেন উনি, পরে বুঝতে পারি যে মস্করা নয়। কারণ সেই দিন তারপরে একদিন গ্রামে হাঁটতে হাঁটতে দেখেছিলাম একজনের বাড়ি থেকে বড় পোলার বিয়ারের চামড়া ঝুলছে, এবং তারপরে জানতে পেরেছিলাম যে এখনো পোলার বিয়ার মারা হয়, এবং পোলার বিয়ার মারার একটা রুল আছে। সেটা প্রাচীন অরণ্য প্রবাদের মতো, এটা বলা যেতে পারে প্রাচীন ইনুইট প্রবাদ। সেটা হচ্ছে যে প্রথম ধরুন একটা 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 পোলার বিয়ারকে শিকার করা হলো। পোলার বিয়ার জেনারেলি এমনি তো মারা যায় না, বেচারারা কি হয়, আইস ক্যাপগুলো ভেঙে ভেঙে যাচ্ছে, ছোট ছোট আইসবার্গ তৈরি হয়ে যায়। সে আইসবার্গের ওদের ফ্লোটিং আইসবার্গে বেচারা একটা পোলার বিয়ার হয়তো ভাসতে ভাসতে আপনার দ্বীপের আশেপাশে চলে এসছে। ব্যাস, সবাই মিলে বোট নিয়ে বেরিয়ে পড়ে এবং গুলি করে মারার চেষ্টা করে। তো ফাইনালি পোলার বিয়ার ধরুন মারা গেল, কিন্তু তার সিংহভাগ এবং তার সবথেকে মহার্ঘ জিনিস হচ্ছে পোলার বিয়ারের চামড়া, সেই ফার স্কিন, সেটা পায় যে প্রথম দেখেছে, দেখে বলেছে ওই দেখো একটা পোলার বিয়ার, সে পায়। তারপরে হয়তো যে গুলি চালিয়েছে সেই গুলিটা হয়তো 5 হাত দূর দিয়ে গেছে, তারপরের অধিকার তার। তো ফাইনালি যে হয়তো শিকার করেছে, যে হয়তো আসল জিম করবে, সে যেটুকু পড়ে আছে সেটুকু নিয়ে তাকে খুশি থাকতে হয়। তো দ্যাট ওয়াজ এ ভেরি স্ট্রেঞ্জ থিং আই এক্সপিরিয়েন্স ইন গ্রিনল্যান্ড অ্যান্ড আইসল্যান্ড। আর তাছাড়া একা একা থাকতাম, তখন মধ্যরাত্রি, সূর্য, ঘুম আসতো না, আর হাস্কি কুকুরগুলো ডেকে চলতো আমার মনে আছে। কারণ সেই সময় যেহেতু বরফ কভারটা কমে গেছে, ওরা করে কি, ওদের যে যেগুলো স্লেজ টানা কুকুর, সেই হাস্কি ডগগুলোকে
ছোট ছোট দ্বীপে গিয়ে রেখে দিয়ে আসে, কোথাও খাঁচায় বেঁধে না রেখে দিয়ে আসে, সেই দ্বীপে ওরা খেলে বেড়ায়। মাঝে মাঝে যাদের কুকুর তারা একটা স্পিড বোটে করে গিয়ে খাবার দিয়ে আসে। এর পরের প্রশ্ন আর একটা যেটা চোখে দেখতে পাচ্ছি, অমিত করেছে, হুইচ ওয়াজ দ্য মোস্ট ফেভারিট এক্সপ্লোরেশন অফ yours till date? Though it is a cliched question, just wanted to hear about your personal favorite exploration. পার্সোনাল ফেভারিট এক্সপ্লোরেশন কিন্তু সেই মাইল্যাং এর জঙ্গল দিয়ে রাস্তা খুঁজে বার করার। যদিও অনেকগুলো এক্সপ্লোরেশনের কাজই আমি করেছি, মাইল্যাং এর না, এটা কঠিন হয়ে যাচ্ছে। পার্সোনাল ফেভারিট হতে হবে চীন, কারণ চীনেরটা একটা অদ্ভুত ইউটোপিক সিচুয়েশন ছিল, যে একটা ধরুন নিম্ন মধ্যবিত্ত বাঙালি যার সম্বল $500, সে যাবে, যার পেছনে কোনো ক্লাব নেই, কোনো প্ল্যাটফর্ম নেই, সরকার টরকার ছেড়ে দেন, সে একটা ট্যুরিস্ট ভিসায় চীনের মতো একটা দেশে যাচ্ছে। সেখানে গিয়ে সে ট্যুরিস্ট সার্কিটের বাইরে চলে যাচ্ছে। তার আগে একটু ম্যান্ডারিন ভাষা শিখছে, গিয়ে দেখছে যে যেখানে যাবে সেখানে ম্যান্ডারিন ভাষা কেউ বোঝে না। সে যাচ্ছে একটা পাহাড় খোঁজে, যে পাহাড়ের ডেসক্রিপশন যে পাহাড়টাকে দেখেছেন একজন আমেরিকান ক্লাইম্বার, একটা দূরের পাহাড় থেকে একটা ল্যাটিচিউড লঙ্গিচিউড তাকে পাঠিয়েছেন। তো ফলে তার মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে, মানে আমার মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে পাহাড়টা কোথায় হতে পারে এবং কোন দিক থেকে তাকে অ্যাপ্রোচ করা যেতে পারে গুগল আর্থ দেখে। এবং সে সেই পাহাড়টায় পৌঁছতে চেষ্টা করছে, গিয়ে দেখছে সেখানে একটা পাহাড় না, একটা গোটা পর্বতমালা দাঁড়িয়ে আছে। এবং সেই পর্বতমালাটা অ্যাবসলিউটলি আনডকুমেন্টেড, তার আগে কোনো অভিযাত্রী, জেনারেলি তো আমাদের পৃথিবীর ইতিহাসটা এমনই হয়েছে যে সমস্ত বেশিরভাগ এক্সপ্লোরেশনই সাদা চামড়ার লোকজন করেছেন লাস্ট 200 বছরে। এবং ফলে ইন্ডিজেনাস মানুষদের গল্প সব হারিয়ে গেছে, কিন্তু সেটা অন্য প্রসঙ্গ। তো যাই হোক, ফলে ওটা আমার কাছে ভীষণ একটা পরিতৃপ্তির জায়গা ছিল। তবে হ্যাঁ, ঠিক অমিত, সব থেকে ফেভারিট এক্সপ্লোরেশন বলতে গেলে এটাই হবে। হয়তো আমি নিজেকে চরম বিপদ, ভীষণ ফিজিক্যালি ডিম্যান্ডিং, তার থেকে অনেক বেশি কঠিন কিছু করেছি অন্য জায়গায়, বাট দ্য এক্সপ্লোরেশন অফ দ্য চিদেকেসান, যে নামটা আমার দেওয়া নাম, যেটা থেকে গেছে, যেটা আমেরিকান অ্যালপাইন জার্নালও সে অনুযায়ী রিপোর্ট আছে, এবং হয়তো এটা নিয়ে একটা বইও বেরোবে। আমি ধারাবাহিকভাবে একসঙ্গে উত্তরবঙ্গ সংবাদে লিখেও ছিলাম, এটা নিয়ে একটা বইয়ের কাজ চলছে, বেরোবে হয়তো এই লকডাউনের পরে অনেক কিছুই হয়তো, কতদিন চলে, কি হয় না হয়, আমরা বেঁচে থাকি কি না থাকি, তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। শুভময় লিখেছে, তোমার নন্দা দেবীজ ক্লাইম্বটা ইন্ডিয়ান ক্লাইম্বিং এর লেজেন্ডারি ক্লাইম্ব, সেটা নিয়ে একটু বলো। আচ্ছা, রোহিঞ্জরিয়া চিনসা, ঠিক আছে। আজাদিন ফৌজ, হ্যাঁ, আজাদিন ফৌজটা নিয়ে আমি বলতে চাই অল্প কিছু। প্রথমে আচ্ছা, ক্লাইম্ব থেকে বেরিয়ে যেতে পারলে হয়। নন্দাদেবী ইস্ট, আসলে দেখো, ভারতবর্ষে জন্মেছে, সে পাহাড়ে যায়, আর তাকে নন্দাদেবীর মতো পাহাড় প্রভাবিত করে না, এটা ভাবা খুব ভুল। তো আমার কিন্তু আসলে খুব বড় বড় পাহাড় কোনোদিন টানতো না, কারণ বিরাট পাহাড়ে যেতে হবে। রুজি রুটির জন্য আমি কামেটে গেছিলাম, রুজি রুটির জন্য আমি শতপন্থেও গেছিলাম, কিন্তু সেইভাবে আমাকে বড় পিকস ক্লাইম্ব করতে হবে সেটা ভাবতাম না, কারণ আমি জানতাম যে আমার যেটুকু সামর্থ্য, নিজের দমে, ইন ইওর ওন স্টিম যেটুকু ক্লাইম্ব করা যায়, সেটা যদি একটা ডিপিও হয়, সেটা আমার ক্লাইম্ব। তো এই ফিলোসফিটা আমি বিশ্বাস করতাম এবং এখনও করি। এখন বিশ্বাসটা আরও ভয়ঙ্করভাবে বেড়ে গেছে, আমার মনে হচ্ছে একটা দায়িত্ব অনেক বেড়ে গেছে, যে যেটা বলছো সেটা আমরা প্র্যাকটিস করছি কি না সেটা করে দেখানোটা খুব জরুরি। কারণ শুধুমাত্র মুখে বাতেলা দিয়ে চলে গেলাম, তার থেকে বড় হিপোক্রেসি আর কিছু হয় না। তো বাণী তো সবাই দেয়, কিছু করে দেখাতে হবে। এনিওয়ে, নন্দাদেবী ইস্টটা কিন্তু আমি জানতাম যে ইট ইজ বিয়ন্ড মাই ওন ফিজিক্যাল এবিলিটি টু ক্লাইম্ব অ্যাবাভ ইন দ্যাট অল্টিটিউড। 6000 মিটার ওপরে গিয়ে সেখান থেকে 7400 মিটারের একটা, এবং ওরকম টেকনিক্যাল, যেটা আর্গুয়েবলি নন্দাদেবী মেনের থেকেও, নন্দাদেবী মেনের যেটা ট্র্যাডিশনাল রুট, তার থেকেও কঠিন ক্লাইম্ব, সেটাকে ক্লাইম্ব করা আমার দমে ছিল না। তো সেটার জন্য আমার সঙ্গে যে শেরপাড়া ছিলেন তার কাছে আমি পুরোপুরি কৃতজ্ঞ। বাট দ্যাট বলতে পারো যে ইট ওয়াজ এ ড্রিম অ্যান্ড উই ডিড ইট ইন এ ভেরি লাইট ওয়েট ফ্যাশন, খুব ছোট একটা দল নিয়ে এবং আনবিলিভেবলি কম টাকায়। 2013 সালে সব আমরা কয়েকজন বন্ধু, আমি, অলোক দা,
সুমন চন্দ্রনগরের, এবং অনন্ত আরেক বন্ধু সে ব্যাঙ্গালোরের, আমি, অনন্ত, সুমন, অলোকদা, এরকম একটা ছোট্ট টিম। আমরা নন্দাদেবী ইস্টের মতো একটা বড় পিক 4 জন শেরপা নিয়ে আমরা ক্লাইম্ব করেছিলাম, প্রায় পৌঁছে গেছিলাম। সামিট পিরামিডের তলায় একটা ক্যাম্প লেগে গেছিলো, এবং সব মিলিয়ে খরচা হয়েছিল, খরচার হিসেবটা রাখতেন অলোকদা, খরচা হয়েছিল 2,75,000 টাকার মতো, বা 2,80,000 টাকা। ভাবা যায় আজকের দিনে আমি শুনি যে রিসেন্টলিও একটা নন্দাদেবী এক্সপিডিশন হয়েছে ইন্ডিয়া থেকে, দে স্পেন্ড লাইক unbelievable amount of money. So I have no problem with that. কারো টাকা থাকলে খরচা করতেই পারে, তার ইচ্ছে। কিন্তু হোয়াট আই রিয়েলাইজ যে না, কারণ নন্দাদেবী ইস্ট সম্বন্ধে তার আগে আমি যা যা পড়েছিলাম যে ইট হ্যাজ টু বি আ লার্জ স্কেল সিজ টেকনিক ক্লাইম্ব, সেই ধারণাগুলো ভেঙে গেছিল 2013 অ্যাটেম্পটের ফলে, এবং আমরা যে যেতে পারি সেটাও ভেঙেছিল। এবং দ্যাট হ্যাপেন্ড, দ্যাট ওয়াজ এ ফলো থ্রু ইন 2014। উই জাস্ট ওয়েন্ট। সেক্ষেত্রে আমার বন্ধু, আমেরিকান বন্ধু জর্জ রডওয়ে, প্রফেসর জর্জ রডওয়ে, একজন বিখ্যাত মাউন্টেন হিস্টোরিয়ান, এবং উনি একজন ক্লিনিশিয়ান, হাই অল্টিটিউড মেডিসিনের ওপর পৃথিবীর একজন অথরিটি, ইউআই এর মেডিকেল কমিশনের একজন মেম্বার। তো আমি আর জর্জ আমরা দুজনে মিলে ফাইন ঠিক করি যে আরেকবার চেষ্টা করা যেতে পারে। তো সেই সময় উত্তরবঙ্গ সংবাদ আমায় কিছু টাকা দিয়েছিল, আর আমি জেমু গ্যাপের জন্য নানাবতী অ্যাওয়ার্ডে 50,000 টাকা পেয়েছিলাম। তো এই সমস্ত টাকা ঢেলে দিই আমরা সঙ্গে সঙ্গে, দিয়ে ওই স্টার্টেড আনাদার এক্সপিডিশন। এইবারে যেটা হয়, জর্জ নিচে ওর একটা লাং ইনফেকশন হয়, এই ওপরে যায়নি। তাহলে আমি, থেন্ডুপ, তেম্বা, আমরা এবং আরও দুজন আমরা যেতে থাকি, এবং মোরলেস সেমি অ্যালপাইন স্টাইল, কারণ আমাদের কাছে অত দড়ি দৌড়া ছিল না, মানে সামিট অব্দি রোপ ফিক্স করা হয়নি, যার ফলে আমাদের বিরাট সমস্যা হয়েছিল। এবং ইট টুক আস 16 আওয়ার্স। ক্যাম্প চতুর্থ ক্যাম্প থেকে আমরা উঠেছিলাম। সামিটে যখন পৌঁছেছিলাম ইট ওয়াজ ভেরি ক্লাউডি, এবং আমি তো সামিটে পৌঁছেছি সেটা নিজের বিশ্বাস হয়নি, বাট আই জাস্ট থট যে কোনো একটা কর্নিস থাকতে পারে, আমরা পড়ে যেতে পারি। সো আমার কাছে সামিট ওয়াজ নেভার আ প্রায়োরিটি, তাহলে তো 2013 সালেই আমরা এগোতে পারতাম। তো যখন আমরা বলি যে আর যেটা এসছি সেটাই, এখান থেকে ছবি তুলে নেমে যাবো, তখন মেঘ একবার সরে যায় এবং আমরা নন্দাদেবী মেনকে দেখতে পাই। তো আমার আজকাল মনে হয় যে আজকাল যা বিশেষ করে বেঙ্গলের খেলা চলে পলিটিক্স, তাতে মনে হয় যে যদি ওই মেঘটা না সরতো, যদি একটু নন্দাদেবী না দেখতে পেতাম, তাহলে অনেক দাদারা লাফিয়ে পড়ে বলতো যে অনিন্দ মুখার্জিরা তো নন্দাদেবী ইস্টে ওঠেনি, তার জন্য ওত পেতে ছিল অনেকেই, আমি জানি। তো এনিওয়ে, সেটা এগুলো কদর্যতা এগুলো আছে আমাদের মধ্যে। এগুলো থেকে কাটিয়ে না উঠতে পারলে, একে অপরের পিছনে ছুরি মারা, লেঙ্গি মারাটা বন্ধ করতে পারলে বন্ধুগণ, কিছু হবে না। কারণ আলটিমেটলি বাঁশবনে শিয়াল রাজা হয়ে থেকে না কোনো লাভ নেই, কারণ আমরা একটা ইনসিগনিফিকেন্ট ডটস, কিচ্ছু নয় আমরা ইন দ্য হিস্ট্রি। তো সেখানে আমরা যদি মিনিংফুল কিছু না করি, যাতে আমার পরের জেনারেশন কিছুটা অনুপ্রাণিত না হয়, তাহলে আপনি যেতে পারেন। ইউ হ্যাভ নো। এরপরে আসছি আমি, আরে শুভময় তুই একটার পর একটা লেখা বন্ধ কর, এ আবার সাহারা দিচ্ছে। গলা ভেজাতে হবে। সারাটা আসছি। আজাদিন তো অনেকক্ষণ ধরে চলছে। তো আজাদিনদের ব্যাপারটা ছিল, দেখো আমার না অ্যাডভেঞ্চার বলতে শুধুমাত্র পাহাড়ে ওঠাটা আমার মনে হয় না। আমার অ্যাডভেঞ্চারটা দানা বেঁধেছে আপনাদের মতো ওই ছোটবেলায় চাঁদের পাহাড়ের শঙ্করের অ্যাডভেঞ্চার পড়ে। তার থেকেও আগে অ্যাকচুয়ালি শঙ্করের আগে আমাকে ইনফ্লুয়েন্স করেছিল ইন্দ্রনাথ, মানে শরৎচন্দ্র ইন্দ্রনাথ, বুঝতে পেরেছেন? ইন্দ্রনাথকে আমার দুর্ধর্ষ লাগতো। এবং তারপরে যখন ইংরেজি বইটই পড়ি, তখন আমার ওই মার্ক টোয়েনের, আরে নাম বলবো না, ভুলে যাচ্ছি। যাকে কি অবস্থা হচ্ছে এত কথা বলতে না। হাকেলবেরি ফিন, হ্যাঁ, টম সয়ার এবং হাকেলবেরি ফিন। হাকফিনকে আমার দারুণ লাগতো, খুব দুঃসাহসী মনে হতো। এবং ফলে কি হয়, অ্যাডভেঞ্চার ইজ নট নেসেসারিলি এ মাউন্টেন ট্রেকিং। সেই জন্য আমার মনে হতো বাহ, এখান থেকে যদি আমরা গাদিয়াড়া চলে যাই একদিন সাইকেল চালাতে, কি ভালো লাগে। শহরে একটু বাইরে গেলেই দুপাশে ক্ষেত দেখতে পাচ্ছি, শরতের আগে গেলে কাশফুল দুলছে, ছোট্ট একটা চায়ের গুমটি দোকান, সেখানে একটু চা খেলাম, একটু কথা বললাম চাচার সাথে যার দোকান। হ্যাঁ, আমার কাছে না, আমি বেসিক্যালি আমার খুব ভালো লাগে সিম্পল থিংস ইন লাইফ, আর কোয়াইট ফ্যাসিনেটিং টু মি, আমার এগুলো খুব ভালো লাগে। তো
তো সেইখান থেকেই আরেকটা জিনিস আমার মধ্যে প্লে করা শুরু করে অ্যারাউন্ড ধরুন আজ থেকে 10-15 বছর আগে, লেটসে 2003-4 সাল থেকে, যে ইন্টারন্যাশনাল অ্যাডভেঞ্চার এরিনা, যে বিদেশি লোকজন কি কত এগিয়ে গেছেন, তারা কত অ্যামেজিং ফিটস করছেন, বিচিত্র সব কাণ্ড করছেন, আমরা কিছু করছি না, আমরা শুধু তাদের দেখে ইউটিউবে লাইক দিচ্ছি আর হা হা হু করছি, বা উই আর ট্রাইং টু রেপ্লিকেট দেম, উই আর ট্রাইং টু মিমিক দেম ইন a very ridiculous manner sometimes. কিন্তু এটা আমরা ভাবছি না একবারও যে 200 বছর ধরে এই পাশ্চাত্য জগৎ আমাদের দক্ষিণ আমেরিকা বলুন, আফ্রিকা বলুন এবং এশিয়া বলুন, তার রক্ত চুষে নিয়ে গেছে, এবং সেই তার উপর বসে এখনো তাদের ডলার পাউন্ডের জোর চলছে। সো অবভিয়াসলি যে সময় থেকে ওদের অ্যালপিনিজমের জন্ম হয়েছে 200 বছর আগে, আজকে 18th সেঞ্চুরিতে জন্ম হয়ে গেছে দাদা, তখন থেকে ওরা ক্লাইম্বিং এজ এ স্পোর্ট হিসেবে ভাবছে। তার আগে অবধি তো লুটফুট করবো বলে দুর্গম কাজ করতো, যে কোন রাজ্য আক্রমণ করব, তাদের সব কিছু লুট করে আনবো। তো ফলে তো 200 বছরের একটা জার্নি, আর আমাদের এই দেশে জন্ম হলো এভারেস্ট ক্লাইম্বিং এর পরে অফিসিয়ালি, তার একটু আগে যদি দুন স্কুলকে ধরা হয় মাউন্টেনিয়ারিং এর সূত্রপাত, তাহলে তার একটু আগে প্রি ইন্ডিপেন্ডেন্স। পোস্ট ইন্ডিপেন্ডেন্স ক্লাইম্বিংটা হয়েছে কি, শুরুই হয়েছে ওই ইন্ডিয়ান মাউন্টেনিং ফাউন্ডেশন বা হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট, এবং তারপরে আরেকটু পরে এনআইএম ধরে, যেটা প্রত্যেকটার মধ্যে আর্মির রেজিমেন্টেড অ্যাপ্রোচটা চাপিয়ে দেওয়া হয়েছে। যারা ওখানে শিক্ষা, তারা বুঝেছে যে কোনো মূল্যে বাই হুক অর বাই ক্রুক একটা শিখরে পৌঁছানোটাই তো জীবনের মুখ্য। তো ফলে অ্যাডভেঞ্চার ওয়াজ নেভার ডিফাইন্ড ইন এ প্রপার ম্যানার। অ্যাডভেঞ্চার, দ্য স্পিরিট অফ অ্যাডভেঞ্চার, দ্য স্পিরিট অফ মাউন্টেনিয়ারিং, স্পিরিট অফ অ্যালপিনিজম কোনোদিনই এখানে পরিষ্কারভাবে আসেনি। সেই মেন্টরিংটাই হয়নি। তারা গিয়ে বুঝেছে পিঠে প্রচুর ওজন নিয়ে যেতে হয়, এবং শেরপা বা নেপালি বা পাহাড়ি বা ইন্ডিজিনাস মানুষরা দড়ি টড়ি লাগিয়ে দেন, ক্যাম্প লাগিয়ে দেন, আমরা উঠে যাই, উপরে উঠে গিয়ে ভারত মাতা কি জয় করি, তাহলে ফিরে এসে তো মেডেল ফেডেলও পাওয়া যায়, তো তাহলে তো ঠিকই আছে। সো এই যে গোড়াতেই একটা গলদ আছে, সেই গলদটা যদি এখনো আমরা রিয়েলাইজ না করি, এবং আই এম শিওর কিছু কিছু মানুষ রিয়েলাইজ করেছেন, এমন কিছু লোকজনকে আমি চিনি, ব্যক্তিগতভাবে চিনি, যারা কিন্তু জার্নিটা আবার নতুন করে শুরু করছেন। কারণ এই অ্যাডভেঞ্চারে আমার মনে হয় ইউ নিড আ লং অ্যাপ্রেন্টিসশিপ, যেটা না প্রথমেই একা একা হয় না, একটু শিখতে হয়, এগিয়ে যাওয়ার জন্য অনেক কিছু, একটা মেন্টরিং লাগে। এবং সেই মেন্টরিংয়ের জায়গা থেকে না একটা ক্লাবগুলোর প্রয়োজন ছিল, যে ক্লাবে ইউ হ্যাড সিনিয়র পিপুল যারা একসময় নিজেরা কিছু করেছেন এবং পরবর্তীকালে ইয়াঙ্গার জেনারেশনকে হাত ধরে পথ দেখাচ্ছেন। তো আমার মনে হয় যে এই মেন্টরিংয়ে আমাদের একটা বড় সমস্যা আছে, কারণ যারা মেন্টরিং করবেন তার ধ্যান ধারণা যদি পরিষ্কার না হয়ে থাকে, তো ইউ কান্ট ব্লেম দেম যে যাদেরকে মেন্টর করা হয়েছে তারা কি করছে। সাহারা এসে যাই, সাহারা কেম ফ্রম দ্যাট সর্ট অফ অ্যাট্রাকশন, যে ইন্দ্রনাথ শঙ্করের মতো অ্যাডভেঞ্চার, যে সাইকেল চালানোটা আসলে এসেছিল প্রথমবার। আমি তো সাইক্লিস্ট নই, কিন্তু মানে সাইক্লিস্ট এখন অনেকে আছেন, কলকাতাতে সাইক্লিং নিয়ে কালচার হচ্ছে, সেটা অত্যন্ত ভালো ব্যাপার, দ্যাট ইজ ফ্যান্টাস্টিক, আমার খুব ভালো লাগে শুনলে, কিন্তু আমি নিজেকে সাইক্লিস্ট মনে করি না। আমার ইন্সপিরেশন ছিলেন টিলম্যান। এবং টিলম্যান কি আমি দেখেছিলাম যে উনি শিপটানের একটা চিঠি পেয়েছিলেন, উনি তখন কেনিয়াতে কফি প্ল্যান্টারে কাজ করেন, কেরিচো বলে একটা জায়গায়, সেখান থেকে উনি ট্রেনে করে কাম্পালা গেছিলেন, সেখান থেকে একটা র্যালে, ইংল্যান্ডের একটা বাইসাইকেল আমাদের এখানেও পাওয়া যেত, আমি ছোটোবেলাতেও র্যালে বাইসাইকেল দেখেছি। তো সেই র্যালে চেপে উনি ইকুয়েটার বরাবর কঙ্গোর ওপর দিয়ে ক্যামেরুন গেলেন, গিয়ে জাহাজে চেপে চলে গেলেন, ফিরে এসে কোনোদিন সাইক্লিংটা নিয়ে বিরাট করে কিছু কোথাও লিখলেন না, বললেন না। এইটা আমার অবর্ণনীয়ভাবে কুল লেগেছে। কুলটা তো আজকে আমরা সবাই বলি যে এটা কি লোক রে ভাই। এবং একটা নর্মাল সাইকেল নিয়ে গেল, ফিরে এসে বললো রাস্তাটা হেভি বোরিং ছিল, খালি জঙ্গল জঙ্গল কাদা মতো। তো আমার মনে হয়েছিল অত বছর আগে, আর্লি 1930s টিলম্যানের মতো একটা মানুষ, যেহেতু টিলম্যান আমাকে খুব ফ্যাসিনেট করে, আমি ওনার সম্বন্ধে একটু পড়ি, যদি করতে পারেন আমিও একটা করবো এইভাবে। আমাকে তার আগে যেহেতু 2005-এ আমি কিলিমাঞ্জারো গেছিলাম, এবং কিলিমাঞ্জারোর পরে আমার কিছু ঘটনা ঘটেছিল, যার জন্য আমি আফ্রিকার একরকম প্রেমেই পড়ে গেছিলাম, এখনো পড়ে আছি। সো আই ডিসাইডেড টু সাইকেল ফ্রম, কিন্তু টিলম্যান নিজেই যেহেতু বলেছিলেন যে কঙ্গোর রাস্তাটা খুব একঘেয়ে ছিল, এবং বিষুবরেখা বরাবর রাস্তাটা খুব একঘেয়ে ছিল, এবং কঙ্গো এখন রাজনৈতিক পরিস্থিতি খুব খারাপ, বিভিন্ন জায়গায় সিভিল ওয়ার্স লেগে আছে, বিভিন্ন জায়গায় নানা রকম সমস্যা আছে।
তো আই ডিসাইডেড টু ডু মাই রুট ডিফারেন্টলি। আমি কেনিয়া থেকে নামিবিয়া, বিষুবরেখা থেকে মকরক্রান্তি রেখা সাইকেল চালিয়েছিলাম। তো তারপরে আবার কয়েক বছর পরে আমার ইচ্ছে হয়েছিল আফ্রিকা যাবো এবং সাইকেল চালাবো। সো আই লুকড অ্যাট দ্য আদার সাইড, কারণ আফ্রিকা একটা বিশাল মহাদেশ, সেটা তো আমার কৌতূহল যতটুকু জেনেছি তো কৌতূহল বেড়ে যাচ্ছে, যত জানছি যত সেই তার সম্বন্ধে কৌতূহল বেড়ে যায়। ঠিক যেমন কোনো কিছুকে যদি কেউ ভালোবাসে তখন তার সম্বন্ধে পুরোটা জানতে চায়, সেরকম আর কি। তো আই ওয়ান্টেড টু গো টু দ্য ওয়েস্ট কোস্ট, এবং সেইভাবেই আফ্রিকার ঘটনাটা ঘটে। আর আমার এক ভাইয়ের মতো অগ্নিদীপ, তারা একটা তখন সবে ক্রাউড ফান্ডিং কোম্পানি খুলেছিল বিওডো, তাদের সাহায্যে আমার সাইকেল টাইকেল জোগাড় হয়। উত্তরবঙ্গ সংবাদ আমায় কিছু টাকা দেন, বদলে আমি কিছু ধারাবাহিক লেখা পাঠাবো কথা দিয়ে। তো এই সাপোর্টগুলো এবং বহু বন্ধু বান্ধব চাঁদা তুলে আমার টাকা ফাঁকা দেন। তো আই ওয়েন্ট টু সাহারা অ্যান্ড সাইকেল। এবার সাহারা সাইক্লিংটা নিয়ে আমার একটা স্লাইড শো আছে। ফিরে আসি একটা দরকারি কথা, সেটা হচ্ছে দেখুন, আমি তো শখের পর্বতারোহী বা অ্যাডভেঞ্চারার নই। আমি আজ থেকে 20 বছর আগে চাকরি ছেড়ে দিয়েছিলাম। আমি একটা চাকরি করতাম, সেটা 8 বছর চাকরি করার পরে, না 2093 থেকে 2000, হ্যাঁ 9 বছর চাকরি করার পর আমি চাকরিটা ছেড়ে দিয়েছিলাম। তো তারপর থেকে কিন্তু আমি একজন ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভেঞ্চারিস্ট। মাঝখানে কিছু সময় আমি যারা পরিযায়ী পত্রিকা, যারা জানেন তার সাথে যুক্ত ছিলাম, তারা আমাকে অল্প মাইনে দিত 5,000 টাকা, সেটা করে আমার সংসার কয়েক বছর 2 বছর চলেছিল। তো তারপর থেকে আমি কিন্তু ফুল ফ্লেজেড একজন অ্যাডভেঞ্চারার। আমার অল্প কিছু লেখালেখি করি, বাংলা ভাষায় লিখে টাকা পয়সা পাওয়া যায় না। মূল রোজগারটা আমার মাউন্টেনিয়ারিং সাপোর্ট, এক্সপিডিশন গাইডিং, সেটা এই বছরে সব ক্যান্সেল হয়ে গেছে। এবং সেটার জন্য আমি চেষ্টা করছি সার্ভাইভ করার জন্য, লোকজনের কাছে যাতে ধার দেনা না করতে হয়, আজ অবধি করতে হয়নি, তো সেটা যাতে না করতে হয় সেই জন্য আমার কিছু লেকচার্স আছে। যেমন এই সাহারা নিয়ে জিজ্ঞেস করছেন মানুষ, তারপরে আজাদিন ফৌজ নিয়ে জিজ্ঞেস করছেন, এগুলো প্রত্যেকটা নিয়েই না আমার একটা লেকচার্স আছে। এগুলো প্রত্যেকটা ওয়েল প্রিপেয়ার্ড ভালো বক্তৃতা, স্লাইড শো বা ইলাস্ট্রেটেড টক বলতে পারেন, যেটা আমি বিভিন্ন জায়গায় বলেছি বা বলিনি। তো সেগুলো একটা একটা সাম্মানিকের বিনিময়ে, একটা অনারারি ফি এর বিনিময়ে আমি কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে দেওয়ার অফার আমি দিয়েছি, আমার নিজের ফেসবুকে লিখেছি। এবং কয়েকদিনের মধ্যেই ইয়েতি অ্যাডভেঞ্চার্স একটি গ্রুপ এবং দি অ্যাডভেঞ্চারাস বলে একটি ক্লাব, তারা দুজন আমার সাথে যোগাযোগ করেছেন এবং তারা আমার এই লেকচার কিনেছে। সো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু দেম। দেখুন, একজন অ্যাডভেঞ্চারারের না, এই যে আপনারা ফেসবুক লাইভে আমি দেখতে পাচ্ছি প্রচুর নীল নীল লাইক যাচ্ছে, লাল লাল লাভ সিম্বল যাচ্ছে, এটাতে না একজন, যে আপনি যদি সত্যি সত্যি একজন অ্যাডভেঞ্চারারকে অ্যাপ্রিসিয়েট করেন, এই ফেসবুক লাইকে না তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা হয় না। এটা অ্যাকচুয়ালি একটা অত্যন্ত সার্কাজম হয়ে যায়, জানেন তো। আসলে আমি সার্কাসের জোকারের খেলা দেখতে চাই, কিন্তু সে খেলো কি খেলো না সেটা আমি জানতে চাই। অবশ্য এটা আমার মনে হয় অ্যাকচুয়ালি এরকম যে অ্যাডভেঞ্চারার একজন আপনার আমার মতো বাঙালি নিম্ন মধ্যবিত্ত বাড়িতে আছে, সেটাই জানেন না। তো বেসিক্যালি আমি একটু বিজ্ঞাপন করলাম নিজের টকের আর কি। তো যদি কেউ যোগাযোগ করেন তাহলে আমি একটা তাদের জন্য এক্সক্লুসিভ টক কোনো একটা অনলাইন প্ল্যাটফর্মে দিতে পারি। জগদীশ নানাবতী অ্যাওয়ার্ড ওই জেমু গ্যাপের জন্য পেয়েছিলাম শুভময়, ইউ নো ইট ম্যান। ওটা নিয়ে আর কি বলবো। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখার চেষ্টা করি আবার। 1 মিনিট, 9টা 4 বাজে, আমি কিন্তু 9:30 শেষ করব, কারণ গলা শুকিয়ে গেছে। আর কি প্রশ্ন আমি মিস করেছি আরেকবার যদি লেখেন তাহলে খুব ভালো হয়। পানপাতিয়া নিয়ে না আমি আর কোনো কথা বলবো। পানপাতিয়া নিয়ে এত বেশি পাণ্ডিত্য হয়ে গেছে, এটা নিয়ে আমি এখন কিছু কথা। খুব দক্ষ অচেনা ক্লাইম্বার না অল্প দক্ষ খুব চেনা ক্লাইম্বার? এই প্রশ্নটা ইন্টারেস্টিং। খুব দক্ষ অচেনা ক্লাইম্বার না অল্প দক্ষ চেনা ক্লাইম্বার, কোনটা আপনার টিমের জন্য প্রয়োজনীয়? এটা ডিপেন্ড করছে আমি কি ক্লাইম্ব করতে যাচ্ছি তার উপর, আমার অবজেক্টিভ কি তার উপর, সেই অনুযায়ী আমি চুজ করবো। আচ্ছা, নেক্সট প্রশ্ন। আজাদিন ফৌজ এই বেলা বলিনি। আজাদিন ফৌজের ব্যাপারটা ছিল সাহারা যেমন জাস্ট ক্লাইম্বিং ছেড়ে দিয়ে আমার অ্যাকচুয়ালি পাহাড়ে একঘেয়েমি এসেছিল। প্রথমবার আফ্রিকা, সেটা আমার লেখাতেও আছে যে আমার পাহাড়ে উঠতে আর ভালো লাগছিল না। আর চতুর্দিকে দেখছিলাম পাহাড়ের মাথায় উঠে একটা উল্লাস, হিপ হিপ হুররে, এটা আমার ভালো লাগছিল না। সো আই ওয়ান্টেড টু গেট অ্যাওয়ে ফ্রম ইট অল, সো আই জাস্ট ওয়েন্ট দেয়ার, এবং আবার সুযোগ পেয়ে যাও। তো সাহারাটা সেই রকমভাবেই হয়েছিল, আফ্রিকান সাইক্লিংটা সেভাবেই হয়েছিল। আজাদিন ফৌজ, দেখুন আমি না খুব আফসোস হয় যে কলেজে তো ভালো করে পড়াশুনো করিনি, সেই সময় প্রায়োরিটিগুলো সব ভুলভাল ছিল, সেরকম মেন্টরিং ছিল না।
আজকাল আমি একটু পড়াশুনো করি, পড়াশুনো করতে গিয়ে মনে হয় কিচ্ছু জানি না, মানে কিচ্ছু জানি না। এবং আমার ইতিহাস পড়তে খুব ভালো লাগে, এবং ভারতবাসী হিসেবে এবং বাঙালি হিসেবে নেতাজিকে ভালো লাগে না এরকম লোকজন কম আছেন। তো আমি একটু পড়তে পড়তে দেখি যে এই যে আজাদ হিন্দ ফৌজ তৈরি হলো এবং সেটা যে মার্চ করলো, এটা সম্বন্ধে এত কম তথ্য আমাদের সামনে অ্যাভেলেবেল যে ভাবাই যায় না। সো আই স্টার্টেড রিডিং। অথচ এই নয় যে আমাকে ধ্যানে বসে জানতে হচ্ছে, বইপত্র কিন্তু আছে, প্রপার হিস্টোরিক ডকুমেন্টস আছে, একটু কষ্ট করে খুঁজে বার করতে হয়। পড়তে গিয়ে দেখলাম এই অসাধারণ সমস্ত ঘটনা জীবনে আমি কোনোদিন পড়িনি, এমন সাহসিকতা করে গেছেন আমাদের ভারতবাসীরা। তো আই ডিড এ জার্নি লাস্ট ইয়ার, গত বছরই সিঙ্গাপুর থেকে। মূল টার্গেট ছিল যেখানে আজাদ হিন্দ ফৌজ ফাউন্ডেড হলো, মানে ওটা ছিল সেকেন্ড আইএনএ। প্রথম আইএনএ মোহন সিং এর আন্ডারে হয়েছিল, সেটা ডিসব্যান্ডেড হয়েছিল। এগুলো খুব ক্রিটিক। এটা নিয়ে আমার একটা বই বেরোতে চলেছে, আমি ধারাবাহিকভাবে ইয়েতে লিখেছিলাম, উত্তরবঙ্গ সংবাদে। এবং এগেইন আমার অনেক বন্ধু বান্ধব আমাকে তাদের নিজের পকেট থেকে টাকা দিয়েছিলেন। প্রত্যেকটা অ্যাডভেঞ্চারই কিন্তু আমি বন্ধুদের কাছে ঋণী এবং সারা জীবন ঋণী থাকবো। ইট ইজ নাথিং, মানে ওটা যদি না পেতাম আমি বাড়িতেই বসে থাকতাম হয়তো। সুতরাং অ্যাডভেঞ্চার করতে গেলে খুব বড় লোক হতে হবে না, আপনাকে খুব বড় সড়ো কোনো হেড অফিসের বড়বাবু হতে হবে না, আপনাকে কোনো পেট্রোল পাম্পের মালিক হতে হবে না। অ্যাডভেঞ্চার করার জন্য প্রথমে যেটা লাগে একটা ইমাজিনেশন। প্রপারলি অ্যাডভেঞ্চারটাকে কল্পনা করতে হবে যে অ্যাডভেঞ্চারটা কী হতে পারে, এবং তারপর সেটাকে বাস্তবের সাথে যাচাই করতে হবে, এটা কি আমার দ্বারা সম্ভব। আমি কালকে কখনোই স্বপ্ন দেখবো না যে আমি আন্টার্কটিকায় গিয়ে, যদিও আমার খুব ইচ্ছে আমি আন্টার্কটিকায় গিয়ে 1 মাস থাকবো, আমি দেখবো না। কারণ এটা আমি চেষ্টা করে দেখেছি, খোঁজ খবর নিয়ে দেখেছি তার কী কী প্রোজ অ্যান্ড কনস আছে, ওখানকার বিজ্ঞানীদের সাথে কথা বলি, ওটা নিয়ে আমি ভাবছি না। তো সেরকমভাবেই আজাদ হিন্দটা নিয়ে ভেবেছিলাম, দেখেছিলাম এইভাবে একা একটা লোক জার্নি করেনি, গাড়ি নিয়ে মাঝখানে লোকে গেছেন, ধরুন একটা দুটো ট্রিপ আইসোলেটেড হয়েছে, একজন গিয়ে একটা ডকুমেন্টারি তুলেছেন, কিন্তু প্রত্যেকটা স্পট যেখানে যার সাথে নেতাজি এবং আজাদ হিন্দ ফৌজের স্মৃতি জড়িয়ে আছে সেইগুলো ছুঁয়ে ছুঁয়ে অলমোস্ট একটা পিলগ্রিমেজ, অলমোস্ট একটা তীর্থযাত্রা তৈরি করে ফেলা যায়, এটা আমার মনে হয়েছিল। এটা আমার প্রথম মনে হয়েছিল কৃষ্ণা বসুর বই পড়তে গিয়ে, তারপরে অধ্যাপক সুব্রত বসুর হিজ ম্যাজেস্টিজ অপোনেন্ট পড়তে গিয়ে, তারপর তো বইয়ের পড়ে বই। তো এত বই একসাথে আমি বোধহয় কোনোদিন পড়িনি। আই এন্ডেড আপ হ্যাভিং এ স্মল লাইব্রেরি অন মাইসেলফ এই বিষয়ের ওপরে, এবং আমি বুঝে যাই যে আমায় কোথায় গিয়ে কোথায় কোথায় যেতে হবে। আই কুড অ্যাকচুয়ালি চক আউট। তো জার্নিটা শুরু হয় সিঙ্গাপুর থেকে, সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া, মালয়েশিয়া থেকে থাইল্যান্ড, থাইল্যান্ড থেকে মায়ানমার হয়ে আমি মণিপুরের মৈরাং দিয়ে ঢুকে আসি। তো এটা নিয়ে আমি পরবর্তীকালে নেতাজি রিসার্চ ব্যুরোতে আমি একটা বক্তৃতা দিয়েছিলাম, আমাকে ওনারা ইনভাইট করেছিলেন, এবং এটা নিয়ে একটা বই প্রকাশিত হতে চলেছে। সব কিছুই একটা সম্ভাবনার মধ্যে রয়েছে, শেষ পর্যন্ত যতক্ষণ না হাতে আসছে বলা যাচ্ছে না। তো ওই বইটার নাম আমি রেখেছি দেশনায়কের পথে। রবীন্দ্রনাথ সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক সম্বোধন করেছিলেন, তো আমি ওটাকে দেশনায়কের পথে রেখেছি। সুজল মুখার্জিকে নিয়ে অভিজ্ঞতার কথা। সুজল মুখার্জি আমার জ্যাঠামশাই ছিলেন। সুজল মুখার্জি অকৃতদার ছিলেন, বিয়ে থা করেননি। সুজল মুখার্জি ছোটবেলা থেকে খুব অ্যাথলেটিক ছিলেন, উনি জিমন্যাস্টিক্স করতেন, উনি ব্যায়াম করতেন, উনি গান গাইতেন, উনি হারমোনিয়াম বাজাতে পারতেন। প্রাণবন্ত একজন মানুষ ছিলেন। অনেক বয়সে, ওনার যখন 32 বছর বয়স, উনি মাউন্টেনিয়ারিং ব্যাপারটাতে ইন্ট্রোডিউসড হন থ্রু মাই ফাদার। আমার বাবা এয়ারফোর্সে কাজ করতেন, তখন প্রথম খবর আসে যে হ্যাঁ এরকম মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট হয়েছে, তুই যাবি, বাবা বলেন। তো বাবার সেই কথা শুনে সুজল কোর্সে যান। 1964 সালে বেসিক মাউন্টেনিং কোর্স করেন হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউটে, এবং 1965 সালে অ্যাডভান্স মাউন্টেনিং কোর্স করেন। সেই সময় ওনাদের ডিডিএফটি ছিলেন স্বয়ং তেনজিং নোরগে। তো তারপরে উনি একে 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 বিভিন্ন ক্লাবের সাথে যুক্ত হন, মানে প্রথম হিমালয়ান ইনস্টিটিউট, তারপরে গঙ্গোত্রী গ্লেশিয়ার এক্সপ্লোরেশন কমিটি, তারপরে ট্রেকার্স গিল্ড, তারপরে ধাপে ধাপে পরবর্তীকালে হি ওয়াজ কমপ্লিটলি ডেডিকেটেড। উনি 25টা মতো মাউন্টেনিং এক্সপিডিশন করেছিলেন ওনার জীবনে, তার মধ্যে কয়েকটা ফার্স্ট অ্যাসেন্টও ছিল। উনি খুব ভালো রক ক্লাইম্বার ছিলেন। ওনার কন্টেম্পোরারি যারা ছিলেন, ধরুন অমিয় দা বা জিজিএসির অন্য যারা, আমি নদা বলতাম, নদার যারা বন্ধু বান্ধব ছিল তাদের কাছে আমার শোনা, আমার নিজের নদার রক ক্লাইম্বিং একবার দুবার দেখার সৌভাগ্য হয়েছিল, কারণ আমি তো অনেক ছোট। অ্যান্ড হি বিকেম আ নেচার লাভার। যেটা হচ্ছে সুজল মুখার্জির আসল বিউটি, সেটা হচ্ছে ওনার মধ্যে একটা ট্রানজিশন ছিল। উনি না একটা জিনিস নিয়ে আঁকড়ে থাকেন। হি বিকেম এ স্কাই ওয়াচার, হি বিকেম এ বার্ড ওয়াচার, হি বিকেম এ স্নেক এক্সপার্ট।
সো হি ওয়াজ অ্যান এভার লার্নিং স্টুডেন্ট, উনি কখনো নিজেকে না মাস্টার মশাই মনে করতেন। এবং আমাদের সাথে তো মারপিট মারদাঙ্গা লেগেই থাকতো, আমি এবং আমার ভাইয়ের সাথে আমাদের খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল। তো সুজল মুখার্জির ভাইপো হওয়াতেই আই ওয়াজ ইন্ট্রোডিউস টু দ্য আউটডোরস অ্যাট এ ভেরি ইয়াং এজ। সেটাই বলেন লাক, একটা ইউনিভার্সে আমি সব ভগবান টগবানে বিশ্বাস করি না, কিন্তু দেয়ার ইজ অলওয়েজ আ চান্স, কিছু একটা ঘটে যায়, একটা না কিছু ধাক্কা লাগে। সো আই ওয়াজ ইন্ট্রোডিউস টু, ফলে আই এম দ্যাট রিয়েলি। ঋদ্ধ লিখেছে তেনজিং এর সাথে ট্রেকের কথা বলো। হ্যাঁ, আমি যখন 4 বছর বয়স 1975, তখন বাড়ি থেকে, ফলে ছোটবেলা থেকে এই সুজলের হওয়ার ফলে বাড়িতে না এই ট্রেক ফেকের কালচারটা ছিল। তো 1975-এ আমরা ট্রেক করছিলাম, তখন তো মানেভঞ্জনের অনেক আগে থেকে হাঁটতে হতো। দার্জিলিংয়েরই বিজনবাড়ি না কোথা থেকে হেঁটে হেঁটে সব যাচ্ছিল। তো আমিও অনেক হেঁটেছিলাম, আমাকে নিয়ে সেই সময় আনন্দবাজারের পত্রিকাটা খবর বেরিয়েছিল এবং ওটা ডিসেম্বর মাস ছিল। তো সেই সময় আমাদের সঙ্গে ছিলেন চুঞ্জে শেরপা, মানে যেটা নদাই ঠিক করে দিয়েছিলেন, নদাদের এক্সপিডিশনের বন্ধু শেরপা দীর্ঘদিনের, চুঞ্জে, বিখ্যাত চুঞ্জে শেরপা, পুরনো লোকেরা জানে। তো সেই যাওয়ার পথে রাস্তায় গৈরিবাসে তেনজিং নোরগে শেরপা, উনি একটা বিদেশি টিম নিয়ে যাচ্ছিলেন, তখন দেখা হয়েছিল। তখন চুঞ্জে জানতো আমাদের কথা এবং নদার কথা, তো তেনজিং নদাকে চিনতেন। তো ন্যাচারালি উই হ্যাড সাম চ্যাট এবং একটা ছবি উঠেছিল, সেই ছবি রয়ে গেছে এখন, এই আর কি। নেক্সট হচ্ছে অ্যালপাইন ক্লাইম্বিং ইন ইন্ডিয়া নিয়ে যদি কিছু বলেন। আসল চাঁদের পাহাড় মাউন্ট রিয়েনজোরি, চাঁদের পাহাড়টা নিয়ে না আমার অনেক ডিসকাশন করা আছে। ড্রিম ওয়ান্ডারলাস্টের একটা ইউটিউব ভিডিও আছে যেটা চাঁদের পাহাড়, সেটা শুনলে না পরিষ্কার, আমি এখন বলার থেকে এখন খুব সংক্ষেপে বলা হয়ে যাবে। গো টু ড্রিম ওয়ান্ডারলাস্ট চ্যানেল, সেখানে চাঁদের পাহাড় নিয়ে ছোট্ট ওরা একটা 20-25 মিনিটের বানিয়েছিল, আমারই করা একটা টক আছে। সেটাতে চাঁদের পাহাড়, তার ঐতিহাসিক ব্যাখ্যা এবং আমার জার্নি সব কিছু বলা আছে। সুতরাং আর রুয়েনজোরি চাঁদের পাহাড় নিয়ে এখানে কিছু বলছি না। আচ্ছা, নেক্সট হচ্ছে স্কিইং নিয়ে আপনার কিছু অভিজ্ঞতা। আমি স্কিইং জানি না, আমি একবারই স্কি করেছিলাম আইসল্যান্ডে, সেটা স্কি আপ, যেটাকে স্কিন লাগিয়ে করতে হয় ওই আইসল্যান্ডে ভলক্যানো ওঠার সময়, দ্যাটস ইট। আমি স্কিইং আমি জানি না, আই উইশ আই নিউ, আমার শেখার সুযোগ হয়নি, এখনো দিন পেরিয়ে যায়নি, আমি শিখে নেব। তারপরেরটা মাইলডাং ট্রেক আশা করি হবে, এখনো অবধি তো মনে হচ্ছে হবে। মাইলডাং ট্রেক না হওয়ার কিছু নেই। দীনবন্ধু বাড়ি, রাজাদা পিক লেনিন নিয়ে বলো, ঋদ্ধ লিখেছে আবার। আচ্ছা, বিদেশি এবং ভারতীয়দের পাহাড় নিয়ে মানসিকতার কি তফাৎ? পিক লেনিন হচ্ছে টিয়েনশান এবং পামিরের একটা বড় ইম্পর্টেন্ট পাহাড়, 7100 সামথিং মিটার্স, প্রায় চৌখাম্বার কাছাকাছি হাইট। এটা একটা হিউজ ম্যাসিভ, ফ্যান্টাস্টিক, মানে ওটা কাছাকাছি না দেখলে অলমোস্ট একটা পামির প্লেটো। তো প্লেটো, হিমালয়ের পিকগুলো তো আইসোলেটেড পিক নয়, একটা চেইন গ্রুপ অফ মাউন্টেন্স। আর এখানে টিয়েনশান বা পামিরে গেলে যেটা হয়, ইউ হ্যাভ দ্য হোল সেন্ট্রাল এশিয়ান প্লেন্স কামিং অ্যান্ড দেন একটা বড় পাহাড় দাঁড়িয়ে আছে। ফলে এটা খুব গ্র্যান্ড ম্যাজেস্টিক একটা ড্রামাটিক এফেক্ট পড়ে যখন মানুষ ফার্স্ট ওর পায়ের তলায় গিয়ে পৌঁছে। আর সেই গ্রাসল্যান্ড যেখান দিয়ে নোম্যাডসরা থাকে ছোট ছোট তাঁবুতে, ঘোড়া চড়ে বাচ্চা ছেলেমেয়েরা, দাদারা বড়রা ঘুরে বেড়াচ্ছে, ভেড়া ছাগল চড়িয়ে বেড়াচ্ছে। ইটস ভেরি রোম্যান্টিসাইজ একটা ল্যান্ডস্কেপ। তার পেছনে এরকম উঁচু পাহাড়, 7000 মিটার উঁচু পাহাড় একটার পর একটা দাঁড়িয়ে আছে, ভাবা যায়। সেই পিক লেনিন আমি এবং আমার বন্ধু জেক, আমার অস্ট্রেলিয়ান বন্ধু জেক, যে কোরিয়ায় থাকে একজন টিচার, আমার সত্যিকারের প্রাণের বন্ধু বলে যদি কেউ থাকে তাহলে সেই জেক প্রেস্টন। এটা বাংলায় হচ্ছে বলে, ইংরেজিতে হলে জেক ডেফিনেটলি থাকতো। তো আমরা দুজনে মিলে ঠিক করেছিলাম একটা কমপ্লিটলি আনসাপোর্টেড ক্লাইম্ব করব এবং বেছেছিলাম। ইনিশিয়ালি আমাদের প্ল্যান ছিল ইন্ডিয়াতে করব, কিন্তু ইন্ডিয়াতে সমস্যা হচ্ছে প্রত্যেকটা পিকের বেস ক্যাম্পে পৌঁছে যাওয়া। আমরা লক্ষ্যটা বুঝতে হবে স্টেপ বাই স্টেপ। আমরা ভেবেছিলাম যে একটা নন টেকনিক্যাল পাহাড় হবে, কিন্তু একটা বড় পাহাড় হবে, কিন্তু সেটাতে কোনো পোর্টার শেরপা কিছু থাকবে না। একেবারে রোড হেড থেকে পুরো কাজটা নিজেরাই ফেরি করতে করতে এবং রুট ফলো করে নিজেরা ক্লাইম্ব করে ফিরব। কিন্তু সেটা একেবারে আনঅ্যাটেম্পটেড, আনক্লাইম্ব কোনো ফেসে না করে আমরা প্রথমেই রেখেছিলাম পিক লেনিনের মতো একটা পিককে
তার কারণ একটাই ছিল যে ওখানে অ্যাটলিস্ট রুটটা আমাকে খুঁজতে হবে না, কারণ একই সাথে আরও বেশ কিছু দল যাচ্ছে, রুট ক্যাম্প সাইটগুলো এস্টাবলিশড। তো এইভাবে আমরা জিনিসটা ভিজুয়ালাইজ করেছিলাম এবং আমরা সামিট ক্যাম্পে পৌঁছে গেছিলাম, উইচ ইজ ওভার 6000 মিটার্স। যেদিন সামিট ক্যাম্পে পৌঁছোই সেই দিন রাত্রির একটা ভয়ঙ্কর ঝড় হয়, এমন ঝড় হয়। পিকলেনিন এমনিতে ঝড়ের জন্য খুব খ্যাত, মানে পিকলেনিনে একটা রেকর্ড আছে, সেই রেকর্ড হচ্ছে একসাথে একটা ঝড়ে অ্যাভালাঞ্চে সব থেকে বেশি মানুষ মারা যাওয়ার। এটা পিকলেনিন নিয়ে কেউ কিছু গুগলে খোঁজ খবর করলে জানতে পারবে। সেই ঝড় এবং ভয়ঙ্কর তুষারপাত, একটা ছোট্ট সিঙ্গেল স্ক্রিন তাঁবুর মধ্যে আমি আর জেক দুজনে, প্রচুর ছবিও তোলা হয়েছিল, ভিডিও মজার মজার তোলা হয়েছিল। অ্যান্ড উই সার্ভাইভ দিস, আমরা কেউ চাপা পড়ে যায়নি থ্যাঙ্কফুলি। ফলে ঝড়ে এত বেশি নতুন এবং আনকনসলিডেটেড একটা স্নোফল হয়েছিল যে ওটা দিয়ে সামিট অ্যাটেম্প করাটা নিরর্থক ছিল। দুটো রাস্তা ছিল, 3-4 দিন ওয়েট করা, ওই বরফটা গলে যাবে আবার যাওয়া, ওই সময় এবং ওই অর্থটা আমাদের কাছে ছিল না। সো উই ডিসাইডেড, উই আর ভেরি হ্যাপি, উই অ্যাবাউট ইট অ্যান্ড কেম ব্যাক। কারণ অ্যাকচুয়াল টেকনিক্যাল কোনো চ্যালেঞ্জ আর কিছু বাকি ছিল না পিকটা ক্লাইম করার, আমরা পারতাম করতে, এটাকে আমরা জানতাম, কারণ ইট ওয়াজ অনলি 1 ডে, একটা সামিট মার্চ বাকি ছিল খালি। সো দ্যাট ওয়াজ পিকলেনিন অ্যান্ড ওভারঅল কিরগিজস্তান ওয়াজ ফ্যাসিনেটিং। দারুণ খাবার, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব আমরা কাবাব দিয়ে খেতাম, কখনো ঘোড়ার মাংসের, কখনো গরুর মাংসের, আর খুব মাঝে মধ্যে একটু ভেড়াটা খেতাম, মানে মেনলি আমরা ঘোড়া, কারণ ঘোড়ার মাংস অত্যন্ত সুস্বাদু। এনিওয়ে, আবার প্রশ্নের দিকে তাকাই। আমার জীবনের ভয়ঙ্করতম অভিজ্ঞতা শহর টহরে হয়েছে, মানুষের থেকে হয়েছে, প্রকৃতিতে হয়নি। ভয়ঙ্করতম অভিজ্ঞতা হয়েছিল সাহারা দিয়ে সাইকেল চালানোর সময়, মরিটানিয়াতে যখন আমি যাচ্ছি, তখন একটা 200-300 কিলোমিটার একটা স্ট্রেচ আছে যেখানে হোয়াইট মুররা থাকে, যারা আসলে খুব ধর্মান্ধ লোক। এই ধর্মান্ধ লোকজন, তারা বিদেশিদের মনে করে, মানে লিটারালি বিদেশি মানে বিধর্মী মনে করে, এবং বিধর্মী লোকেদের শয়তানের চেলা মনে করে। তো সেই জন্য তারা অ্যাকচুয়ালি, সেটা আমি প্রথমে জানতাম না, পরের দিকে যখন আমাকে দেখে ওরা পাথর ছুটতে শুরু করলো এবং বা আমি সামনাসামনি কারো গেলে মুখ ঘুরিয়ে নিতে শুরু করলো, মানে এটা একটা অসাধারণ অভিজ্ঞতা। তখন আমি রিয়েলাইজ করলাম যে আচ্ছা, এত শয়ে শয়ে বছর ধরে আমাদের দেশে আমরা যখন শুনে আসছি একজন চণ্ডালের ছায়া মারালে ব্রাহ্মণকে আবার চান করতে যেতে হয়, তাহলে সেই চণ্ডালের কেমন লাগে, এটা আমি তখন বুঝতে পেরেছিলাম। তো আনলেস ইউ আর অ্যাট দ্য রিসিভিং এন্ড, ইউ ডোন্ট লার্ন ইট। সো ভয়ঙ্কর অভিজ্ঞতা, আবার একই সাথে দ্যাট ওয়াজ মাই বেস্ট লার্নিং অভিজ্ঞতা। এটার জন্য সাহারার কাছে আমি কৃতজ্ঞ। আর একটা জিনিস শিখেছিলাম, এটা দেখেছিলাম, সেটা আমি সাহারাতেও দেখেছি, আবার বার্মাতেও দেখলাম রিসেন্টলি। সেটা হচ্ছে, যে সমস্ত দেশ হেভি ধর্মীয় গোড়ামি নিয়ে আছে না, প্রচণ্ড দুলে দুলে পুজো করছে, সেই দেশগুলো আসলে তাদের অর্থনীতির অবস্থা খুব খারাপ, এবং তারা আসলে নিজের মনকে অন্ধকারে ডুবিয়ে রাখছে, দেশকে অন্ধকারে ডুবিয়ে রাখছে, এবং তারা সেইটা খুব ভালো দিকে যাচ্ছে না। এনিওয়ে, অ্যাডভেঞ্চারিস্টের কাছ থেকে লোকে জেনারেলি জ্ঞান নিতে চায় না। পরের প্রশ্ন, ভবিষ্যতে কোন অভিযানে যাওয়ার প্ল্যানিং আছে? দাদা, প্ল্যানিং সব বলে দিলে তো হয়ে গেল, প্ল্যানিংয়ের ওপরই তো বেঁচে আছি, দেখি কবে বেরোতে পারি। তবে আপাতত আমার মাথায় খুব বেশি করে যে হিমালয়ের যে অঞ্চলটা ঘুরছে, সেটা হচ্ছে, যেটা মোস্ট আনএক্সপ্লোর্ড অঞ্চল, সেটা আমি বলবো না কোনটা। এবার আর কি প্রশ্ন যদি একবার করা হয়। আসলে ধর্মের নাম অধর্ম, আমাকে এবার মিস ইন্টারপ্রেট করবেন না, আজকে সব কিছুকে ভুল মানে তৈরি করা হয়। তো আমাদের যে ধর্ম, আমরা কিন্তু রামকৃষ্ণ চৈতন্যদেব যে উদারবাদের কথা বলে এসছেন, বিবেকানন্দ, সেইটা দ্যাট ওয়াজ ভেরি ওপেন টু দিস। দ্যাট ইজ হোয়াট, যবে থেকে ধর্মের মধ্যেও একটা সো কল্ড রেনেসাঁ হয়েছিল, দ্যাট বিকেম মোর অ্যাকসেপ্টেবল ওয়ার্ল্ড ওয়াইড। তো আই বিলিভ ইন দ্যাট রিলিজিয়ন, ইফ অ্যাট অল, সেটাকে আই এম হ্যাপি উইথ দ্যাট, নট এনি সর্ট অফ ধর্মীয় গোড়া। এনিওয়ে, প্রদীপ লিখেছে অ্যালপিনিজম নিয়ে কিছু, অ্যালপিনিজম দেখ প্রদীপ, অ্যালপিনিজম মানে তো মাউন্টেনিয়ারিং অ্যালপিনিজম বেসিক্যালি, তো আলপসে যেহেতু হতো, দে কল ইট অ্যালপিনিজম। আর অ্যালপাইন স্টাইল বলতে জানতে চাস, তাহলে সেটা আলাদা জিনিস হবে। যেটা ইউরোপে বেসিক্যালি লোকে অ্যালপিনিজম বলে, সেটাকে আমেরিকানরা মাউন্টেনিয়ারিং বলে। তো ইট ইজ আ সেম ডিফিনিশন। ওই মানে ক্যালপল আর কি বল, ওইটা প্যারাসিটামলের দুইটা নাম, ক্যালপল আর ক্রোসিন, সেইরকম আর কি। অ্যালপিনিজম দেখো, আমার মনে হয় যারা বেশ কয়েকটা এক্সপিডিশন করে ফেলেছে উইথ দ্য কারেন্ট সেট অফ ফ্রেমওয়ার্ক, যেখানে শেরপাড়া গেছে, সমস্ত কাজ করে, শেরপাড়া বা হাই অল্টিটিউড পোর্টাররা সব কাজ করে নিয়েছে,
এবার তাদের একটু, তারা তো কিছু পিকটি ক্লাইম্ব করে ফেলেছেন, সো দে নো, মানে এই ধরনের ক্লাইম্বগুলো অনেকটা না ওই কারাওকে কারাওকে ট্র্যাক ধরে গান গাওয়ার মতো। এইবার তাদের উচিত, যেমন ধরো প্রদীপের মতো ছেলের উচিত, যে নন্দাদেবী ইউজ উঠেছে তার মতো ছেলের উচিত যে এবার বেরিয়ে এসে আই উইল ডু সামথিং, আমি দেখি আমি নিজে কিছু করতে পারি কিনা। আমি ছোট একটা ভানোটির মতো পিক বেছে নিই, আমি 2-3 বন্ধুকে সঙ্গে নিই, কয়েকটা পোর্টার নিই, বেস ক্যাম্প অব্দি আমার 7 দিনের খাবার রসদ পৌঁছে দিক, এবার তারা চলে যাক, আমি রান্না বান্নাও করবো বেস ক্যাম্পের, এবং আমি ওপরে লোড ফেরি রুট ফাইন্ডিং সব আমি নিজে করবো। এইভাবে ভাবনাটা শুরু করা উচিত। স্টার্ট অ্যাট দ্য বিগিনিং। আমরা শুরুতেই কি হচ্ছে, প্যাকেজড হয়ে গেছে। তো আজকে আমরা ধরুন নেপালের এই 8000 মিটার কমার্শিয়াল ক্লাইম্বিংগুলোকে ক্রিটিসাইজম হচ্ছে, সারা পৃথিবীতে হচ্ছে। আমাদের যদি আমাদের তরফ থেকে ভাবা উচিত, পৃথিবীর কথা নিয়ে ভাবতে হবে না, মানে চালুনি হয়ে সূচের বিচার করা উচিত না। তো সেখানে আমাদের উচিত আমরা কোথায় অ্যাকচুয়ালি দাঁড়িয়ে আছি, অ্যাটলিস্ট আয়নার সামনে দাঁড়িয়ে একটা অনেস্ট প্রশ্ন করা উচিত। আমি কি নিজের দমে একটা পিচ রোপ লাগানোর ক্ষমতা রাখি? আমি কি নিজের দমে কোনো একটু টেকনিক্যালিটির বাইরে নিজে গিয়ে রুটটা ওপেন করার ক্ষমতা রাখি? এই প্রশ্নটা নিজেকে করে তাহলে আমি আমার নিজের পরের প্রজন্মকে, আমার ছেলেকে মেয়েকে, আমার থেকে যে ছোট ছেলে মেয়েটিকে আমি শুশুনিয়াতে রক ক্লাইম্বিং কোর্সের সময় কলার তুলে বলছি আমি ইনস্ট্রাক্টর, তাকে কি আমার শেখানোর কোনো যোগ্যতা আছে? এই রকম স্তরে কিন্তু 1960s 70s এমনকি 80s এবং পশ্চিমবঙ্গে পর্বতারোহী ছিলেন, তারা সেই যোগ্যতা অর্জন করেছিলেন। তারা নিজেরা সেলফ সাপোর্টেড অ্যালপাইন স্টাইল, একাধিক ঘটনা আছে এরকম, বহু উদাহরণ আমি দিতে পারি, তারা ক্লাইম্ব করেছিলেন। কিন্তু সেটা মাঝখানে স্রোতটা কোথায় একটা হারিয়ে গেছে। কোথায় কোনো এক্সপেডিশন আপনাকে, আচ্ছা আমি আর কি ভুলে যাচ্ছি, আপনাকে সব থেকে বেশি বেগ দিয়েছে না কোনো বেগ ফেক দেয়, কারণ এক্সপেডিশনটা আমার জীবিকা, তো ওটার মধ্যে যে হার্ডশিপগুলো আছে ওটা আমার খুব ভালো লাগে। তখন মনে হয় অ্যাটলিস্ট আমি বেঁচে আছি, আই টোটালি ফিল যে দিস ইজ হোয়াট আই এম ডুইং, দিস ইজ হোয়াট আই লাভ ডুইং, অ্যান্ড এটা করলে আমার সংসার চলে, সো আই লাভ ইট। আমার এক্সপেডিশন কোনো বেগ দেয় না। এক্সপেডিশনে বেগের প্রশ্নটা যদি একটু স্পেসিফিক হতো তাহলে আমি দ্রুত গতিবেগে বলতে পারতাম। সান্দাকফু ওঠার ইতিহাস নিয়ে বাপরে আছে, সে তো অনেক পুরনো কথা, সে তো জগদীশচন্দ্র বসু গেছেন, বুঝেছেন তো, সে দ্যাটস ভেরি ফ্যাসিনেটিং, ওটা নিয়ে তো অন্য আলোচনা করা যায়। এটা অরুণোদয় কুণ্ডু বলেছিলেন। বিভূতিভূষণ আপনাকে কতটা অনুপ্রাণিত করে? ভয়ঙ্করভাবে অনুপ্রাণিত করে বিভূতিভূষণের শুধুমাত্র দেখুন একটা ছোট বই, হ্যাঁ, জুভেনাইল লিটারেচার করে পাবলিশার লিখেছিলেন, কিশোর সাহিত্য অ্যাডভেঞ্চার নভেল, যেটা এখনো অবধি আপনি আলোচনা করে যাচ্ছেন, যেটা নিয়ে লোকে ভুলভাল সিনেমা বানাচ্ছে, গুনিব নামে একটা বিচিত্র জিনিস বানাচ্ছে, একজন খুব হাফ করে লাফাচ্ছে, এইসব হচ্ছে, কিন্তু নাড়া তো দিচ্ছে, এটা তো মানতে হবে। আসলে বিভূতিভূষণের চাঁদের পাহাড় পড়তে গিয়ে এবং সেই চাঁদের পাহাড়ের সূত্র ধরে মোম্বাসা থেকে মাউন্টেন্স অফ দ্য মুন রোয়েনজুরি যেতে গিয়ে আমার প্রতিদিন মনে হয়েছে, কারণ বইটা আমার সঙ্গে ছিল, রোজ রাতে আমি পড়তাম এবং আন্ডারলাইন করে পড়তাম, বিটুইন দ্য লাইন্স পড়তাম, বিটুইন দ্য ওয়ার্ডস পড়তাম, যে এরকম ভয়ঙ্কর গবেষণা। দেখুন, সাহিত্যের বর্ণনা টান্না দিয়ে আমি বলছি না যে উনি কত বড় সাহিত্যিক ছিলেন, কত বড় গবেষক ছিলেন সেটা পাই যায়। সেই জন্যই বিভূতিভূষণকে আর একটা প্রণাম এক্ষুনি সবার করা উচিত। আমার লাইফের ফার্স্ট এক্সপিডিশন, যদি মাউন্টেন ক্লাইম্বিং পিকে ওঠাটাকে যদি এক্সপিডিশন বলা হয় তাহলে সেটা স্কাই পিক এক্সপিডিশন 2001 সাল, যার প্রথম সামিটে উঠেছিল। আর আমি সেটা জাস্ট পিক ক্লাইম্বিংকে যেহেতু এক্সপিডিশন মনে করি না, তাহলে ফার্স্ট এক্সপিডিশন 1995 সালে হয়েছিল, একটা এক্সপ্লোরেটরি ট্রেক ছিল, যখন আমরা বালাটি ভ্যালি এবং গড়িগঙ্গার ভ্যালির ওয়াটারশেডের মধ্যে একটা হাই পয়েন্টে উঠেছিলাম, দুখানা হাই পয়েন্ট ক্লাইম্ব করেছিলাম, ধুনাখান আর আথানসি নামে, যেটা নিয়ে সেই সময় পরিযায়ীতে আমি অনেকদিন আগে লিখেছিলাম। সীতাহরণের সীতাহরণ খুব ভালো আছে, সীতাহরণ কোথাও যেতে পারছে না, সীতাহরণ ওই জন্য খুব মনোকষ্টে আছে। সীতাহরণকে আমারও অনেকদিন দেখা হয়নি, আমি ভালো কথা মনে করানো, কালকেই একবার সীতাহরণের সাথে কথা বলতাম। রনটিপি ক্লাইম্ব বা ত্রিশূল, জেমু গ্যাপ, সিম্বনি, হিমবাহ নিয়ে বলো, এগুলো নিয়ে না লেখা আছে, আজকে টাইম নেই, 9:30 বাজে, তো আমি কতক্ষণ বকবক করবো। মাউন্টেন লিটারেচার নিয়ে একটু বলেছেন, বহু আমি মানে এই লকডাউনের দিনগুলো বইয়ের ওপরই বেঁচে আছি। তার আগে আসলে যদি আমি বই পড়া না শুরু করতাম, সেটার জন্য আমি সুজল মুখার্জির কাছে কৃতজ্ঞ। আসলে সুজলের স্থাবর সম্পত্তি এই উত্তরাধিকারী আমি নই, সুজলের লাইব্রেরিটার উত্তরাধিকারী আমি।
তো সেটা হচ্ছে সব থেকে বড় সম্পদ। শিশুজলের লাইব্রেরির থেকেই আমার হিমালয় সম্বন্ধে কৌতূহল জন্ম নেয় এবং সে থেকেই পড়াশুনো চলতে থাকছে এবং কিছুই পড়িনি এখনো। আমার থেকে অনেক বেশি পড়াশুনো করা বিবলিওফিল অনেক রয়েছে। তা আমি আসলে খুব স্পেসিফিক পড়ি, কারণ আমার মগজটা খুব ছোট, আমি একসাথে মাল্টিটাস্কিং করতে পারি না, আমি একটা একটা বিষয় নিয়ে পড়ি এবং আমার যেটা ইন্টারেস্ট আমি সেটাই পড়ার চেষ্টা করি মূলত, কারণ সেটা আমার ভেতরে গেঁথে যায়। উমাপ্রসাদ মুখোপাধ্যায় নিয়ে এখন আর আমি সেই মানুষ ঠিক নই আসলে। উমাপ্রসাদ যে ঘরানার পর্বতকে যেভাবে, সেই উমাপ্রসাদ আমার প্রভাব আছে, কারণ আমি ছোটোবেলায় উমাপ্রসাদের প্রত্যেকটা লেখা আমি পড়েছিলাম, কারণ আমার বাড়িতে ছিল, আমি সব কটা পড়েছিলাম এবং তার একটা প্রভাব ছিল, একজন ভীষণ রোম্যান্টিসিজম ছিল, হিমালয়কে ভালোবাসা জন্মেছে, উমাপ্রসাদের প্রভাব আছে। কিন্তু উমাপ্রসাদকে নিয়ে কথা বলার মতো মানুষ আমি নই, অন্য কেউ আছেন। হাউ ডু ইউ কিপ ইউরসেলফ ফিট? ভাই আনফিট হয়ে যাচ্ছি বসে বসে, আর কতক্ষণ মোটিভেশন থাকা যায়? সামনে একটা কোনো লক্ষ্য থাকে, আই জেনারেলি গেট ফিট, যখন দেখা যাচ্ছে কবে বেরোবো তার ঠিক নেই। সো ইট ইজ গেটিং ডিফিকাল্ট, বাট আদারওয়াইজ আই বিলিভ ইন ফ্রি হ্যান্ড এক্সারসাইজেস এবং ফ্রি হ্যান্ড এক্সারসাইজেস বেসিক্যালি। আগে দৌড়তে পারতাম, মাঠে দৌড়তাম বা লং ডিস্টেন্স সাইক্লিং করতাম, আমার লাংস অপারেশন হওয়ার পর থেকে আর এয়ার পলিউশন এত বেড়ে গেছিলো, এখন তো দুর্দান্ত, কিন্তু এখন আবার বেরোতে পারছি না। দেখুন কীরকম মজা, ট্র্যাজি কমেডি বলা যেতে পারে। তো আই জেনারেলি ইউজ ওই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। এনি ফিউচার প্ল্যান টু ট্রেন অ্যাবাউট, মানে কাউকে শিক্ষা দেওয়া? না, এরকম কোনো প্ল্যান নেই। আমি নিজেই এখনও শিখছি, আমি কী শেখাবো? হীরক, কোনো হীরক বললেন ওটা? আচ্ছা, আমি শেখাবো না, ওই লেকচার দেবো, লিখবো, অল্প বিস্তর যদি টাকা পয়সা দেন চলে যাবে। আমি বেসিক্যালি খুবই ইন্ট্রোভার্ট, আমি এই এখনকার জগতে বাধ্য হচ্ছে লোকজনের সাথে প্রচুর বকবক করে যাচ্ছে একের পর এক। করো একটা ব্যবস্থা, আচ্ছা সেটা বুঝলাম না, কিছু বই সাজেস্ট করুন ক্লাইম্বিং নিয়ে বস। অগণিত বই, আপনি প্রথমে কামেট কনকার্ড বাই ফ্র্যাঙ্ক স্মাইথ পড়ে ফেলুন, তারপরে ভ্যালি অফ ফ্লাওয়ার্স পড়ুন, ওটা দিয়ে শুরু করুন, তারপরে শাইনিং মাউন্টেন পড়ুন যদি আপনার ক্লাইম্বিংয়ের দিকটা ভালো লাগে। এখন প্রশ্ন হচ্ছে আপনার কী ধরনের ক্লাইম্বিং লিটারেচার ভাল লাগবে, সেটা আপনার, আমি তো জানি না। সো রিড ওয়ান বুক, স্টার্ট উইথ ওয়ান বুক, মেবি রিড বিল এটকেনের নন্দা দেবী অ্যাফেয়ার্স, ছোটো চটি বই, সেখান থেকে ইউ উইল গেট মোর সাজেশন টু রিড আদার বুকস, সেভাবে এগোতে থাকুন। এক্সপ্লোরেশনের ভবিষ্যৎ, দেখুন পৃথিবী ক্রমশ তো এক্সপ্লোর হয়ে যাচ্ছে, অল্প অল্প ছোট ছোট ব্ল্যাঙ্কস ইন দ্য ম্যাপ থেকে যাচ্ছে, তো সেখানে এক্সপ্লোরেশনটাই ভবিষ্যৎ, কারণ যেখানে নতুন কিছু কাজ হচ্ছে সেটুকুই কাজ। আমি আজকে এভারেস্টে ওঠাটা কোনো কাজ না, ওটা আমার পার্সোনাল বায়োডেটাতে যাবে এভারেস্টে উঠেছে, দ্যাট ইজ নট কন্ট্রিবিউটিং টু দ্য এক্সিস্টিং নলেজ বেস অফ দ্য ওয়ার্ল্ড। দ্য মোমেন্ট ইউ এক্সপ্লোর সামথিং অ্যান্ড ইউ কাম ব্যাক অ্যান্ড ডকুমেন্ট ইট ইন এ সাইন্টিফিক ম্যানার, সেইটার একটা গুরুত্ব আছে আন্তর্জাতিক জায়গায়। সেটার হয়তো আপনার পাড়ার দুর্গাপুজোর মণ্ডপে কোনো গুরুত্ব নেই, কারণ আপনি একটা সাউথ সিম্বু গ্লেশিয়ার বলে একটা অদ্ভুত নাম বললেন, নোবডি কেয়ার্স। কিন্তু আপনি যদি বাঁশবনের বাইরে বেরিয়ে যেতে চান, তাহলে এক্সপ্লোরেশনেরই ভবিষ্যৎ আছে। আর এক্সপ্লোরেশন করার জন্য নিজেকে একটু প্রস্তুত করা, প্রচুর হোমওয়ার্ক করা, ট্রেন করা, অনেক পড়া, কোনো একটা মেন্টরশিপে থেকে, কোনো একটা অ্যাপ্রেন্টিসশিপে থেকে ধীরে ধীরে পাহাড়ে যাওয়া এবং একটা ভালো অবজেক্টিভ বেছে বার করা এবং একটু হলেও কাজ যোগদান করে। এখন সবাই মিলে যদি এক্সপ্লোর করতে বেরিয়ে পড়ে দাদা, তাহলে তো এই ক্রাউড কন্ট্রোল করতে হবে, আবার সোশ্যাল ডিস্টেন্সিং করতে হবে পাহাড়ে। আর কি, আর তো প্রশ্ন কি আছে? লাস্ট কোনো প্রশ্ন একটা নিতে পারি। 9:30 বাজে। আই এম রিয়েলি সরি যদি কোনো প্রশ্ন মিস করে গিয়ে থাকি, কারণ এত 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 প্রশ্ন এত তাড়াতাড়ি আসছে। আমি একবার ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছি, একবার এদিকে যেতে গিয়ে আই এম রিয়েলি মিসিং ইট। সো তার জন্য আমি ফেসবুক লাইভ করি না বলার জন্য আই এম রিয়েলি সরি। আমার মনে হয় আজাদিনদের পথে, চাঁদের পাহাড়, সাহারা, এই নিয়ে সবই তো একটু একটু বলেছি। কিছু বছর আগে আপনাদের অ্যারেঞ্জ করা একটা মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল, ওটা বাঁ ফিল্ম ফেস্টিভ্যাল, ওটা হিমালয়ান ক্লাব অ্যারেঞ্জ করে থাকেন। স্বর্গারোহণী সোলো ক্লাবের, না আমি স্বর্গারোহণী তো সোলো ক্লাইম্ব করিনি। স্বর্গারোহণী 5-এ আমরা ক্লাইম্ব করেছিলাম 2003 সালে, দ্যাট ওয়াজ উইন্টার ক্লাইম্ব। ওটা আমি কিন্তু চুপি চুপি ক্লাইম্ব করেছিলাম, ওর জন্য কোথাও বলি না, আপনিও বলবেন না কাউকে। তখন আমি ভ্রমণে লিখে ফেলেছিলাম, বুঝতাম না এত। আচ্ছা, আফ্রিকার কোনো উপজাতি, মানে আফ্রিকার উপজাতি, আমিও একটা উপজাতি।
আমি জাস্ট জোকিং, মানে কি প্রজাতির নাম জানতে চাইছেন? গুগল করুন, উইকিপিডিয়াতে আফ্রিকান ট্রাইবস বলে করুন, সব পেয়ে যাবেন। সাজেস্ট সাম ট্রেকিং ইন বেঙ্গলে, আমি যাই না। আপনার লেকচার সাবস্ক্রাইব করে কিভাবে, সেটার জন্য আমি একটা লিঙ্ক এখানে দেবো, যদি আপনারা করেন কেউ কেউ, আমি তার জন্য খুবই কৃতজ্ঞ থাকবো। কারণ সেটার যে ফিজটা আমি ঠিক করেছি একটা টক, সেটাতে আপনি 20, 25, 30, 40 জন শুনতে পারেন। তো সেটাতে 5000 পার লেকচার্স আমি নিচ্ছি। সেটা যদি কেউ দেন তাহলে দেবেন। আমার লিঙ্কটা আমি আমার প্রোফাইলে শেয়ার করেছি, পাবলিক প্রোফাইল, তো ফলে ওটা দেখা যাবে, সেখানে দেখবেন। পরে রোটারি সদনের অনুষ্ঠান কবে হবে জানি না, নীলাঞ্জনরা রিমন্ডলাস যদি অর্গানাইজ করে আবার হবে। তাহলে মনে হচ্ছে প্রশ্ন শেষ হয়ে আসছে। একলব্যদের কথা ভেবে আরেকদিন আসুন, এটা তো ভালো দেখলাম। আর কোনো প্রশ্ন কি আছে? চট করে শেষ প্রশ্ন নিচ্ছি, এরপরে গেলে আর খেতে দেবে না আমাকে, কিচেন বন্ধ হয়ে যাবে। নদী নিয়ে কোনো এক্সপ্লোরেশন, একটা ছোট্ট নদী নিয়ে এক্সপ্লোরেশন আছে বলি, একাধিক আছে, একটা আছে, এটা অনেক দিন আগে, বোধহয় 2001 সালের ঘটনা। আপনারা সবাই দেখেছেন নদীটা, রাস্তার উপর দিয়ে চলে গেছেন। এটা হচ্ছে আপনি যদি সুকনা ফরেস্টের কথা জানেন, মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, এর মাথায় যেটা কোর অফ দ্য মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, সেটার মাথায় যে একটা টপ, সেটা কিন্তু সেই টপের একটা প্রান্তে লাট পাঞ্চার বলে একটা জায়গা আছে, যেখানে এখন রিসর্ট হয়ে গেছে। তো 2001 সালে ওসব কিছু ছিল না। তো এইখান থেকে একটা নদী, ওর একটা ক্যাচমেন্ট থেকে, লাট পাঞ্চারের সাউদার্ন কর্নারে একটা ক্যাচমেন্ট থেকে একটা নদী নেমে এসেছে। নদীটার নাম হচ্ছে নন্দীখোলা, যেটা সেবকের কাছে এসে তিস্তাতে মিশছে। তো এই নন্দীখোলার একেবারে সোর্স থেকে আমরা 3-4 জন জঙ্গল ভেদ করে, এখানে তার মধ্যে হাতি টাতি ছিল, এবং রয়্যাল বেঙ্গল টাইগার ওই অঞ্চলের সুকনা ফরেস্টে সেই সময় একটা ছিল, যে কারণে আমাদের সঙ্গে মানে বন্দুক নিয়ে ফরেস্ট গার্ড দেওয়া হয়েছিল। সেটা নেমে এসেছিলাম নদীপথে নন্দীখোলা, অনেক দিন আগে তথ্যকেন্দ্র পত্রিকায় আমি ওটা লিখেছিলাম। সুন্দর সূর্যোদয়ের অভিজ্ঞতা, আমার সেরা সূর্যোদয় এবং সূর্যাস্ত আফ্রিকাতে দেখা। ওরকম সূর্যোদয় সূর্যাস্ত হিমালয় অনেক সুন্দর হয়, বাট আফ্রিকা হ্যাজ সামথিং এলস, তার ব্যাপারটাই আলাদা, বুঝেছেন তো? ওর মধ্যে মনে হয় যে আপনি বেঁচে আছেন। পাহাড় থেকে তো দেখি, কিন্তু ঠিকই আছে, বাট আফ্রিকান সানরাইজ অ্যান্ড সানসেট ইজ আনবিটেবল ইন দ্য ওয়ার্ল্ড। ভালো থাকবেন ইত্যাদি বলা হচ্ছে, তার মানে এবার আমি চলে যাওয়ার সুযোগ পেয়েছি। শেষ প্রশ্ন একটা নিতে পারি, 9:33। প্রশ্ন আছে? সমস্যা হচ্ছে কি, মানে 4-5টার বেশি কমেন্ট তো দেখাচ্ছে না আমাকে, অন্য কমেন্টগুলো চলে যাচ্ছে, এবার সেই কমেন্টগুলো খুঁজবো কী করে? আমার মনে হয় অনেক বকলাম, এত বকা ভালো না। সুতরাং বিদায় বন্ধুগণ, আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সাবধানে থাকবেন, কোভিড-19কে সিরিয়াসলি নেবেন, ভালো থাকবেন, এবং আশা করি আমরা শীঘ্রই আবার প্রকৃতির মধ্যে জিতে যাব। টিনার প্রশ্ন, শেষ প্রশ্ন, পাহাড়ে কোনো ভৌতিক অভিজ্ঞতা না, শহরে দিনরাত চতুর্দিকে প্রচুর ভূত দেখতে পাচ্ছি আমি, সেটা নিয়ে আমি চিন্তায় পড়ে গেছি। ওকে, টাটা, গুড নাইট। এইবারে ফিনিশ করা, আমার ফোনটা তো গেছে।